আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই ম্যাথমেটিক্স 1 ক্লাসে। এটা হচ্ছে আপনারা কেউ চাইলে যদি রেফারের জন্য দেখেন তবুও হবে, কেউ যদি চান যে আমি প্রথম সেমিস্টারে ভাবে ভর্তি হয়েছি তাদের জন্য এই ক্লাসটা হবে আর কি। ঠিক আছে, ওকে। সো দেখো ক্লাসের সাউন্ড ঠিক আছে কি না। সাউন্ড ঠিক আছে? দেখো, দেখা যাচ্ছে আমাকে? ঠিক আছে, সামনে আসবো তারপরে তো দেখবে নাকি সাউন্ড ঠিক আছে। আচ্ছা, এটা একটু বড় হয়ে গেছে, তো সবাই জয়েন করো। হ্যাঁ, আমি একটু ঠিক ঠিক করে নিই। হ্যাঁ, একটু হালকা নিচে নামাই দিলাম, জুমটা একটু কমাই দিই। ঠিক আছে, সবাই জয়েন করো। হ্যাঁ, সো বলেন আপনারা এখানে যে কয়জন যুক্ত হয়েছেন সবাই কি রেফারের জন্যই যুক্ত হয়েছেন নাকি প্রথম সেমিস্টারের বাচ্চা কাচ্চাও আছে? বলো। রেফার্ট, তো এখন আমাকে বলেন যে আপনার রেফার্ট যে খাইছেন, রেফার্ট খাওয়ার অনুভূতি কেমন বলেন। বলেন, রেফার্ট যে খাইলেন এই রেফার্ট খাওয়ার অনুভূতিটা কি বলেন। এটা খেয়ে আপনাদের সুবিধা কি হয়েছে বলেন। কোনো কি লাভ হয়েছে নাকি বরং ক্ষতি হয়েছে আপনাদের? বলেন দেখি আপনারাই আমাকে বলেন যে আপনারা যে রেফার্ট খেয়েছেন এখন, এতে আপনাদের কি কোনো সুবিধা হয়েছে কি না বলেন। বরঞ্চ ক্ষতি, সব দিক থেকেই ক্ষতি, সব দিক থেকে কি ক্ষতি। রেফারের জন্য আলাদাভাবে আপনাদের কি করা লাগছে বলেন। রেফারের জন্য আপনাদের আলাদা করে ওই রেজিস্ট্রেশনের সময় টাকা দিতে হয়েছে, প্লাস এই যে দেখো আলাদা করে আবার এই পরীক্ষার সময় আমাকে সময় দিচ্ছ। তাহলে এই পড়াশোনাটা যদি প্রথম দিকেই করতা তোমরা, হ্যাঁ আজকে তো অবশ্যই পড়বা কি জন্য, আমার কাছে আসছো কি জন্য, ক্লাস করার জন্য এটার জন্য আসছো যে রেফারটা তুলতে হবে ভাই, যে করে হোক রেফারটা আমাকে তুলতেই হবে। সো এই জিনিসটা যদি আমরা প্রথম দিকেই চিন্তা করতাম যে না আমার রেফার খাওয়া যাবে না, সো 2 দিনের পরিশ্রম করতেছ। ঠিক আছে, তো এখানে একটা চমৎকার অবশ্য উদাহরণ দেওয়া যায়। উদাহরণটা ঠিক এরকম যে দেখো মানুষের পরিশ্রমটা এমন একটা জিনিস, যদি তুমি মনে করো কুড়িয়া হও আর কি, কুড়িয়া আছে না অনেকে কাজ কাম করতে চায় না আর কি, তোমাকে বলতেছি না, তুমি অনেকে অবশ্য পরিশ্রমী ছেলে। সো যারা কুড়িয়া আর কি তাদের কথা বলতেছি। দেখো এই সকল কুড়িয়াদের বলি, যদি আজকে তারা পরিশ্রম করবে না, তারা আজকে শুয়ে আছে, বসে আছে, ফুটবল খেলতেছে, ফ্রি ফায়ার খেলতেছে, মানে পরিশ্রম নাই, কোনো কাজকাম নাই, সারাদিন শুয়ে বসে আসছে। কিন্তু মাথায় রাখবা যে তুমি যদি আজকে পরিশ্রম না করো কালকে কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে। যেমন মৃত্যুটা যেমন নিশ্চিত না, মানুষের জীবনে কিন্তু মৃত্যু নিশ্চিত, এটা আমরা সবাই জানি। ঠিক তেমনই মানুষের জীবনে কিন্তু পরিশ্রম করাটাও নিশ্চিত, সেটা তুমি এখন করো কিংবা 10 বছর পরে করো, আজ হোক কাল হোক করতে হবে। যেমনটা তোমরা এখন করতেছো, তোমরা হয়তো ম্যাথমেটিক্স 1টা প্রথমের দিকে গুরুত্ব দাওনি, হয়তো কোনো কারণে রেফার খেয়ে গেছো। আজকে কিন্তু সেই পরিশ্রমটা যেখানে তুমি যখন করনি আবার করতে হচ্ছে, তাহলে আজ হোক কাল হোক আমাকে পরিশ্রম করতেই হবে। তো সেটা বরঞ্চ আমরা আগেই করি, সময়ের আগেই, মানে তোমার এই যে বয়সটা আছে সেই বয়সের আগেই সব কিছু গোছাই নাও। এই যে পড়াশোনাটা আছে না, ডিপ্লোমা লাইফে 4 বছর যদি ভালো করে পড়াশোনা করো বাকি 40 বছর আরামে খাইতে পারবা, কিন্তু
এই 4 বছর যদি অবহেলায় কাটাই দাও তুমি, তাহলে বাকি 40 বছর তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে। সো এটা একটা চরম সত্য কথা বলে দিলাম। সো আজকের পর থেকে যারা রেফার্ট খাইছো, দ্বিতীয়বার যেন আর রেফার্ট খাও না, যে কোনো সাবজেক্ট হোক সেটা। এই যে তোমরা এখন ম্যাথমেটিক্স 2 পরীক্ষা দিলে, জানি না আল্লাহ জানে কী করছো, এত সুন্দর ক্লাস নিয়ে এত সুন্দরভাবে বুঝাইছি, তাও যদি রেফার্ট খাও, কিছু করার নাই আমার। অনেকে ফিজিক্সে রেফার্ট খাইছো, জানি না কেন খাইছো, হয়তো বা কোনো ভালো পড়াশোনা করলেও হয়তো বা কোনো কারণে পরীক্ষা দিতে পারে নাই, বা কোনো একটা কারণে রেফার্ট খাইছে। কিন্তু যারা পড়াশোনা করো না, তাদের উদ্দেশ্যে কথাগুলো প্রথমেই বলে দিলাম আর কি। সো যাই হোক, আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো। প্রথমত হচ্ছে তোমরা এই লিঙ্কটা, তোমাদের ক্লাসের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা একটু তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবা, হ্যাঁ। সো যেহেতু 18 তারিখ পরীক্ষা, অনেক সময় আছে আপনাদের পাই। এই ক্লাসটার পরে আপনারা ইনশাল্লাহ যদি পড়েন, অল্প পড়বেন, বেশি না, অল্প পড়লে পাস করবেন আপনারা, ঠিক আছে। রেফার্ট খাওয়া খুব খারাপ জিনিস না, আমি এতটা বলতেছি না যে ভাই খুব খারাপ জিনিস রেফার্ট খাওয়া নাকি, না, খুব খারাপ বিষয় না রেফার্ট খাওয়া। রেফার্ট খাইছেন ঠিক আছে, খেতেই পারেন আপনি, কিন্তু এইটা যদি আপনি বারবার করেন, এই রেফার্টটা যদি আপনি বারবার খান, তাহলে এটা হচ্ছে গুরুতর অপরাধ। মেক এ মিস্টেক ইজ নট ইউর ফল্ট, বাট রিপিটেড মিস্টেক ইজ এ ক্রাইম, কথায় আছে না একটা। সো এই কাজগুলো করা যাবে না ভাই। তা আমি হচ্ছে গ্রুপে, সব গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু আমাকে হেল্প করবা যে লিঙ্কটা যেন শেয়ার করে দাও সবাই। ওকে, প্রবলেম সলভগুলো ব্যায়াম হচ্ছে ডুয়েট অ্যাডমিশন যোদ্ধা। আচ্ছা, সবগুলো গ্রুপেই যাক শেয়ার করে দেওয়া শেষ আমার। ওকে ওকে, আচ্ছা চলো তাহলে শুরু করি, হ্যাঁ ক্লাসটা। সবাই তাহলে খাতা কলম বের করছো কিনা আমাকে একটু জানাও, আমি ক্লাসটা স্টার্ট করবো কিনা একটু জানাবা। আর একটু কাইন্ডলি ভাই আপনাদেরকে আমি বললাম যে একটু শেয়ার করে দেন, যেহেতু ফ্রি ক্লাস করতেছেন, তাহলে ক্লাসটা একটু শেয়ার করলে আশা করি কারো ক্ষতি হবে না। তো এই যে শেয়ার অপশন আছে, 19 জন শেয়ার করছে, এই 19-এ ক্লিক করে এই যে শেয়ার পোস্ট, রাইট পোস্টে গিয়ে পোস্ট করে দিবা, মানে তোমার প্রোফাইলে। তারপরে আবার এখানে ক্লিক করে এই যে গ্রুপ আছে, গ্রুপে শেয়ার করে দিতে পারো। তারপরে এখানে কি আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, তুমি তোমার মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করতে পারো, বা কিংবা তোমার কোনো বন্ধুকে শেয়ার করতে পারো। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা চলো শুরু করি, হ্যাঁ। দেখো, যেহেতু আমাদের রেফার্ট পরীক্ষা এবং আমাদের পাস নিয়ে কথা হচ্ছে, তো আমি তাহলে পাস করার মতো করে ক্লাস নেব, হ্যাঁ। আমি এমন ক্লাস নেব না সুপার হিট যে আপনারা A+ পাবেন আর কি। তবে হ্যাঁ, ভালোভাবে পড়াশোনা করলে A+ পাওয়াটাও খুব একটা কঠিন কাজ না, ঠিক আছে। তো দেখেন, ম্যাথ 1-এ আমরা জানি মোট মার্ক হচ্ছে 90, আমাকে মিনিমাম পেতে হবে 36 থেকে মনে করো যে এই 33-এর মধ্যে। এতটুকু মার্ক পাইলে মিনিমাম তুমি পাস করবে, টিচাররা দয়া মায়া করলে পাস করাই দিবে তোমাকে, সমস্যা নাই। তাহলে খালি 33 মার্ক বা 36 মার্ক। এখন আমরা কিন্তু জানি যে এখানে 3টা পার্ট থাকে, ক পার্ট, খ পার্ট আর হচ্ছে গ পার্ট। তো আমাদের সবার অবগতি আছে আশা করি যে ক পার্টে কত মার্ক, 2 2 20 মার্ক। এখানে কত মার্ক জানি, 3 মার্ক। তাহলে 3 10-এ কত হয়, 30 মার্ক। আর বাকি এখানে তাহলে কত থাকলো, 5 8-এ 40 মার্ক। এই হলো মোট 90 মার্ক। এখন তুমি একটু চিন্তা করে দেখো তো, যে আমি যদি জাস্ট অনলি তোমাদেরকে 2টা রচনামূলক কমন দিই, বা 3টা রচনামূলক যদি কমন দিই, আমি 7টা যেহেতু রচনা আসবে, 7টার মধ্যে 3টা আমার পক্ষে কমন দেওয়া এটা কোনো ফ্যাক্টর না, কমন আমি দিয়ে দেবো। কিন্তু এই 3টা রচনামূলক যদি তুমি ভালোভাবে লিখতে পারো, তাহলে 3 8-এ কত মার্ক হয়, অলরেডি 24 মার্ক হয়ে গেছে। তারপরে এই অতি সংক্ষিপ্ত আছে না, যদি আজকে কমনের কথা বলো, অতি সংক্ষিপ্ত মনে করো কমন দিলাম 5টা, সর্বনিম্ন এটা, হ্যাঁ। 5টা কমন দিলে 5 2 কত হয়, 10 মার্ক। তাহলে কত হয়ে গেল, 34 মার্ক হয়ে গেল সংক্ষিপ্ত ছাড়াই। কারণ সংক্ষিপ্তে যদি মিনিমাম আরও মনে করো যে 4টা বা 3টা কমন দেই, তাহলে 3 4 কত হয়, 12 মার্ক। তাহলে মোট মার্ক হিসাব করো এখন তুমি নিজেই। তাহলে এখানে 24 মার্ক, আবার এখানে কত মার্ক, এখানে হলো 22 মার্ক। তাহলে 24 আর যদি 22 আমি ক্যালকুলেশন করি, তাহলে এখানে হচ্ছে আমার কত, 46 মার্ক। এটা জাস্ট মিনিমাম একটা ক্যালকুলেশন দেখাই দিলাম। এই মিনিমাম ক্যালকুলেশন যদি কেউ ফলো করে, তাহলে তো তার পাস ঠেকায় কে, কেউ পাস ঠেকাতে পারবে না তার, ঠিক আছে। ইনশাল্লাহ সে পাস করবে আর কি। আচ্ছা, তো আমরা প্রথমের দিকে আজকে যেটা করব, আমরা প্রথমের দিকে বেশ কয়েকটি অতি সংক্ষিপ্ত আমরা প্রথমে ফলো করবো, হ্যাঁ। 20টা থেকে 25টা বা 30টা আমরা অতি সংক্ষিপ্ত আমি বোর্ডে করাই দিচ্ছি, আপনারা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবেন, ইনশাল্লাহ এগুলো থেকেই আপনারা কমন পাবেন, ঠিক আছে। তো চলো শুরু করি, হ্যাঁ। তো এই বিষয়টা একটু মাথায় রাখবা, ঠিক আছে। তোমাকে মিনিমাম রচনামূলক 3টা লিখতে হবে, মিনিমাম 3টা লিখতে হবে, কমন পাও চাহে অন্য দেখে লেখো। মিনিমাম 3টা রচনামূলক লিখতে হবে, মিনিমাম 4টা সংক্ষিপ্ত লিখতে হবে, মিনিমাম 5টা অতি সংক্ষিপ্ত করতে হবে তোমাকে।
এই ফর্মুলাটা মনে রাখবা। আর যদি রচনামূলক আরও কমন পাও তাহলে তো কোনো কথাই নেই। তুমি যদি আজকে শুধু রচনামূলকটার প্রিপারেশন নিয়েও যাও এবং আল্লাহ না করুক যদি সব কমন পেয়ে যাও, তুমি কমন যদি সব পেয়ে যাও, আশা করি সব কমনই পাবা, কারণ ম্যাথে কখনো আমার মানে সাজেশন বিফলে যায় না। যদি সব কমন পাও তাহলে তোমার 5 টাকা কি 5 40 মার্ক। কিন্তু মেইন কথা হচ্ছে তোমার রচনামূলকগুলো মনে রাখতে পারবে না, এটারও সমস্যাটা মেইন। ঠিক আছে, তো যাই হোক, দেখো অতি সংক্ষিপ্ত। তো যারা মানে এখানে প্রথম সেমিস্টার স্টুডেন্ট দেখতেছো তারাও এগুলো শিখে রাখো, ভবিষ্যতে আপনাদের কাজে দিবে আর কি, বা কাজে লাগবে। আচ্ছা দেখেন, অতি সংক্ষিপ্ত আমি হচ্ছে বের করি, হ্যাঁ একটু দাঁড়াও। আচ্ছা, প্রথম অতি সংক্ষিপ্ত হচ্ছে অনুরাশি বলতে কি বোঝায়? সবাই কি পারেন বলেন? অনুরাশি বলতে কি বোঝায়? বা আমরা এটাকে এভাবে লিখতে পারি, অনুরাশি সহগুণক বলতে কি বোঝো? বলো কি বোঝো, বলো, কমেন্ট করো সবাই, যারা পারো কমেন্ট করো। আর যারা পারো না, সুন্দর করে বই বের করো, বই বের করে দেখো উত্তর দেওয়া আছে। সবার আশা করি বই আছে, বইয়ের এটা প্রথম অধ্যায়ের কোশ্চেন, যে অনুরাশি বা সহগুণক কাকে বলে। খুবই সিম্পল অ্যান্সার দিতে হবে এটার। যে আমরা নর্মালি জানি যে একটা যদি এরকম নির্ণায়ক থাকে, মনে করো এ বি সি ডি, এটা 1 1 করে দিই, তাহলে 2 2 A3 B3 C3, এই হলো মনে করো কি, এই হলো আমাদের নির্ণায়ক একটা। তো এই নির্ণায়ক হতে আমরা যে কোনো একটা উপাদান যদি নেই, যেমন মনে করো B2, তাহলে B2 এর সহগুণক কি হবে? জাস্ট এইটা বাদ দেবো আর এইটা বাদ দেবো, তাহলে এইটা আর এইটা বাদ দিলে আমাদের যে উপাদানগুলো থাকবে, এই যে উপাদান A1 C1 A3 C3, এইগুলোর দ্বারা যে নির্ণায়কটা গঠন হয়েছে, ছোট নির্ণায়কটা, এইটাকে বলা হয় অনুরাশি। তাহলে আমরা যদি এখান থেকে অনুরাশির সংজ্ঞাটা দেই, দেখো এখান থেকেই তুমি সংজ্ঞা দিবে, বই দেখে যে মুখস্থ করা লাগে হুবহু তার কোনো মানেই নাই। দেখো এখান থেকে বলো কি বলা যায় ভাই, এটা একটা নির্ণায়ক। তাহলে কোনো নির্ণায়কের যে কোনো একটা উপাদান, কোনো নির্ণায়কের যে কোনো একটি উপাদান নিলে সেই উপাদান বরাবর কলাম ও সারি বরাবর বাকি উপাদানগুলো বাদ দিয়ে, বা আমরা একটু সাজাই গুছাই বলি যে কোনো নির্ণায়কের যে কোনো একটি উপাদান বরাবর সারি ও কলামের উপাদানগুলো বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণায়ককে বলা হয় ওই উপাদানের অনুরাশি। শেষ, বানাই বললাম। এখন সহগুণক কাকে বলে? সহগুণকটা হচ্ছে যে আমরা কিন্তু নর্মালি নির্ণায়কের ক্ষেত্রে জানি যে এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে কিন্তু একটা চিহ্নের সিরিয়াল রয়েছে। তাহলে আমরা এই যে চিহ্নটা এখানে পেলাম, কত পেলাম? প্লাস না, কারণ আমরা যেহেতু B2 এর ক্ষেত্রে বের করতেছি। তাহলে এই প্লাসটা যখন আমরা এর সামনে দেব, তখন এইটার নাম হয়ে যাচ্ছে আমাদের সহগুণক। অর্থাৎ কি, অনুরাশি, এটার নাম কি? অনুরাশি। অনুরাশির পূর্বে যথাযথ চিহ্ন ব্যবহার করলে তাকে সহগুণক বলে। সিম্পল, অনুরাশির পূর্বে যথাযথ চিহ্ন ব্যবহার করলে তাকে কি বলে? সহগুণক বলে। যদি সংজ্ঞা আমারটা পছন্দ হয় তোমাদের, তাহলে ভিডিওটা যখন শেষ হয়ে যাবে রেকর্ড ক্লাস দেখে খাতায় নোট করে নিবা। প্রথম আমার এটা শেষ, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এবার আসো, এর পরের যে আমাদের অতি সংক্ষিপ্তটা বলা হয়েছে সেটা হলো যে আমাদের একক ম্যাট্রিক্স কাকে বলে। একক ম্যাট্রিক্স, কিংবা এটার নাম আরেকটা আছে অভেদ। কাকে বলে? সিম্পলি অ্যান্সার দিবা যে ম্যাট্রিক্সের, একটা মিনিট, যে ম্যাট্রিক্সের মান 1 তাকে একক ম্যাট্রিক্স বলে, এইভাবে বলতে পারো। আমি জানি না বইয়ে এটা সংজ্ঞাটা কিভাবে দেওয়া আছে, একটা মিনিট জাস্ট আমি বইয়ের সংজ্ঞাটা একটু দেখে নেই যে বইয়ে ওইভাবে দিছে কিনা। আমি আসলে ব্যক্তিগতভাবে তোমাদের এই যে বইয়ে যে ফঙ্গাগুলো দেওয়া আছে কিংবা বইয়ে যে ম্যাথগুলো দেওয়া আছে, এই ম্যাথগুলো আমি প্রথমের দিকে যখন করি তখন আমি নিজে এগুলো খুব একটা বেশি ফলো করি না। ঠিক আছে, সো
আমি ইন্টারেস্ট স্যারের কাছে পড়ছি, ইন্টারেস্ট স্যার আমাকে যেভাবে শিখেছে আমি সেভাবে পড়ছি। তো বইয়ে একক বা অভেদ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা এইভাবে দিছে যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান এক হয় এবং অন্যান্য উপাদানগুলো কি হয়, শূন্য হয়, তাকে কি বলা হয়, অভেদ ম্যাট্রিক্স বলা হয়। এবং মজার ব্যাপার কি জানো, মজার ব্যাপার হচ্ছে যে এই অভেদ ম্যাট্রিক্সটা যদি আমরা মানে করি, ক্যালকুলেশন করি, মানে বিষয়টা হচ্ছে এরকম যে এই যে এটাকে বলে অভেদ ম্যাট্রিক্স, এই যে এটা। তো এই ম্যাট্রিক্সের দুটা কর্ণ আছে, কয়টা কর্ণ, দুটা। এই যে একটা কর্ণ, আবার এই যে একটা কর্ণ, এইটাকে বলা হয় প্রধান কর্ণ, এটাকে বলা হয় গৌণ কর্ণ। তো এই যে প্রধান কর্ণটা রয়েছে আর এই যে গৌণ কর্ণ রয়েছে, তো প্রধান কর্ণ বরাবর যদি মানগুলো কি হয়, এক হয় এবং বাকি সব উপাদানগুলো যদি শূন্য হয় তাহলে সেটাকে বলা হয় একক বা অভেদ ম্যাট্রিক্স। এবং মজার ব্যাপার কি, মজার ব্যাপার হচ্ছে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, এটা ম্যাট্রিক্সটা তো এই যে এভাবে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে আমাকে। তো এই ম্যাট্রিক্সটাকে যদি আমি নির্ণায়কের মাধ্যমে, এই যে নির্ণায়কের মাধ্যমে যদি ক্যালকুলেশন করি তাহলে এটার মান কিন্তু কত হবে, 1 হবে। তো তোমরা চাইলে বইয়ের মতো করে সংজ্ঞা দিতে পারো বা এভাবে সংজ্ঞা দিতে পারো যে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 1 তাকে অভেদ বা একক ম্যাট্রিক্স বলে। শেষ। আচ্ছা, এবার আমরা আরও দুটা কোশ্চেন এটার সাথে অ্যাড করে দিই যাতে করে আমাদের কালকের পরীক্ষায় আমাদেরকে আটকাতে না পারে। সেটা কি কি, আমরা এর সাথে অ্যাড করে নিতে পারি 3 নম্বরে আরেকটা কোশ্চেন, সেটা হলো যে নির্ণায়কের মান কখন শূন্য হয়, নির্ণায়কের মান কখন শূন্য, বলো নির্ণায়কের মান কখন শূন্য হয়। মনে রাখবা যে যদি দুটি সারি বা দুটি কলামের মান একই হয়, যদি দুটি সারি বা দুটি কলামের মান কি হয়, একই হয়, তাহলে সেই নির্ণায়কের মান শূন্য হয়। মনে থাকবে, যদি দুটি সারি কিংবা দুটা কলামের মান একই হয়, যেমন সাপোজ 1 1 1 1 1 1 3 4 5, এই নির্ণায়কের মান হবে 0, কারণ দুটা কলামের মান কি আছে, একই আছে। কিংবা যদি মনে করো এখানে 3 থাকতো, তার মানে কি যে এইদিকে দুইটা সারির মানও একই, তার মানে এটার মানও কি হবে, এই কারণেও 0 হবে। দুটো কারণে 0 হতে পারে, যদি দুটি সারির মান একই হয় কিংবা দুটি কলামের মান একই হয়। কালকে পরীক্ষা এটা লিখে দিবা। 4 নাম্বার, ম্যাট্রিক্সের গুণ কখন করা যায়। এই দুটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের গুণ কখন করা হয়, বা দুটি ম্যাট্রিক্স গুণের শর্তগুলো লেখা আর কি, মানে গুণ কখন করা হয় বা ম্যাট্রিক্সের গুণের শর্ত লেখো। গুণের কি লিখতে হবে, শর্ত লিখতে হবে। তো গুণের শর্তের ক্ষেত্রে আমি একটা জিনিস মনে রাখি, সেটা হলো কস। সেটা কি, কস, অর্থাৎ কলাম সংখ্যা, কস কতে কলাম আর শতে সারি, সারি সংখ্যা এই দুটো সেম হতে হবে। মনে করো তোমার কাছে দুটা ম্যাট্রিক্স আছে, এ একটা ম্যাট্রিক্স যার মান হচ্ছে মনে করো 1 2 3, আর এখানে বি আরেকটা ম্যাট্রিক্স যার মান হচ্ছে যে 1 2 3 4 5 6, এই দুটো ম্যাট্রিক্স। তো আমরা যদি এই দুটো ম্যাট্রিক্সকে একটু লক্ষ্য করে দেখি যে এটার কলাম সংখ্যা আর এটা সারি সংখ্যা, অর্থাৎ এইটা হবে প্রথম ম্যাট্রিক্স। আমি কিন্তু এখানে বলছি কি যে দুইটা ম্যাট্রিক্সের গুণের শর্ত কি হবে, যে কস, অর্থাৎ প্রথমটার কলাম সংখ্যা, এই যে প্রথমের কলাম সংখ্যা আমাকে দেখতে হবে কয়টা আছে সেটা দেখতে হবে, আর দ্বিতীয় বি, এই বি দেখতে হবে সারি সংখ্যা। তুমি যদি এটা কাজ করো যে ভাই আমি প্রথম এইটা ধরি দ্বিতীয় এইটা ধরি, না, হবে না। পরীক্ষার হলে যেটা প্রথমে দেওয়া থাকবে অঙ্ক সেটাই প্রথম, যেটা দ্বিতীয়তে থাকবে সেটাই দ্বিতীয়। বোঝো নাই না? দেখো আমি বিষয়টা ক্লিয়ার করি। মনে করো তোমার কাছে একটা সিম্পলি একটা নাম্বার আছে, এরকম এভাবে যাবে 1 2 3 4 যাবে। এখন তুমি যদি বলো যে না ভাই আমি দুইটাকে সামনে লিখবো আর একটাকে পরে লিখবো, হবে? হবে না। তো ওই কাজটাই আমি বললাম যে তোমার যদি একটা মোবাইল নাম্বার থাকে, সেই মোবাইল নাম্বার মনে করো যে 019 21 21 49 10, আমার নাম্বারটা বললাম, মানে আমি যদি লাস্টের ওই 10টাকে 0টাকে আগে লিখি, 1টাকে পরে লিখি, হবে? হবে না। বিষয়টা ওরকম যে পরীক্ষার হলে যেটা প্রথমে থাকবে সেটা হবে প্রথম ম্যাট্রিক্স, যেটা পরে থাকবে সেটা হবে দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কি সংখ্যা, কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি হতে হবে, সমান হতে হবে। তাহলে আমরা হচ্ছে কি করতে পারবো, গুণ করতে পারবো, তাই না? তাহলে যদি গুণ করতে পারি তাহলে দেখি তো এখানে গুণ করা যায় কিনা। তাহলে ভাইয়া প্রথম কলাম সংখ্যা, তাহলে কলাম কয়টা আছে ভাইয়া, কলাম কোনটা, এই যে কলাম, এই যে খাড়াটা হলো কলাম, এই যে খাড়াটা হলো কলাম, আর সারি কোনটা, এই যে মেয়েদের শাড়ি, দেখো না মেয়েদের শাড়ি হয় যে এরকম লম্বা, তাহলে শাড়ি হচ্ছে এই যে এটা মেয়েদের শাড়ি, এই যে মেয়েদের শাড়ি লম্বা, আর ছেলেদের লুঙ্গি খাড়া। তো আমরা দেখতেছি ভাইয়া এখানে কলাম কয়টা আছে, ভাইয়া এখানে কলাম আছে 3টা, ইকুয়াল শাড়ি কয়টা এখানে আছে ভাইয়া 2টা। সম্ভব?
বলেন কলাম সংখ্যা আমি এখানে পাইলাম কয়টা 3টা, আর এখানে সারি সংখ্যা পাইলাম কয়টা 2টা। সম্ভব গুণ করা? অসম্ভব। তাহলে আমাকে যদি ভাইয়া একটা কাজ করা যায়, কি কাজ? আপনি এখানে আরেকটা কলাম তৈরি করে দেন, এবার বলো তো করা যাবে কিনা? কারণ এখানে সারি আরেকটা তৈরি করে দিয়েছে, তাহলে সারি কয়টা হয়ে গেছে? 3টা। তাহলে এবার কিন্তু গুণ করা সম্ভব। তাহলে শুধু এতটুকু মনে রাখবা যে যদি প্রথমটার কলাম সংখ্যা আর পরবর্তীটার কি হয় সারি সংখ্যা সমান হয়, তাহলে আমরা গুণ করতে পারবো। তাহলে এই 4টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ আমি আশাবাদী কালকে এই 4টার মধ্যে থেকে একটা থাকবেই ইনশাল্লাহ। আর যদি না থাকে তাহলে তো তোমাদের কপাল পোড়ারে, তোমাদের ভাগ্য খুবই খারাপ। ঠিক আছে, তবে আশাবাদী যদি কারিগরি বোর্ড আমার লাইফটা না দেখে ইনশাল্লাহ তোমাদের কোশ্চিন চেঞ্জ করে দিবে না। ঠিক আছে, আমি একটা বিষয় লক্ষ্য করছি, আমি যেদিন মনে করো লাইভ নেই, জানি না ওই লাইভ নেওয়ার পর এত আমি করে সুন্দর করে সাজেশন দিই, তাও কেন যদি ওটা আসে না কারণ কি, যে হয়তো কোনো কারণে কারিগরি বোর্ডের কোনো একজন মেম্বার দেখেই ফেলছে যে ওই তো এগুলো দিয়ে দিছে, আমি তাহলে অন্য কিছু দিই। ঠিক আছে, এটা আমার কেন জানি মনে হয় মাঝে মধ্যে, যখন আমার কমন আসে না কোনো জিনিস। ঠিক আছে, সো আশা করি এগুলো বুঝতে পারছো, রাইট? আচ্ছা, এরপরে তোমাদের আরেকটা আছে 2 নম্বর অধ্যায়, ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে, এইটা চাইলে পড়তে পারো। আপাতত আর কিছু পড়তে হবে না, তাইলে তোমরা খালি ইনভার্স ম্যাট্রিক্সটা একটু পড়ে যাইও আর কি, এখন বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, এরপরে আমি হচ্ছে আরেকটা কোশ্চিন আপনাদেরকে দিচ্ছি, সেই কোশ্চিনটা একটু লক্ষ্য করেন। আমি এখানে কারো কোনো কমেন্ট এখন দেখতে পারবো না কোনোভাবেই, আমি জাস্ট করাবো। আশা করি আপনাদের কারো কোনো কোশ্চিন থাকবে না আমি যেহেতুগুলো করাবো আর কি। যদি কোশ্চিন করার মতো কোশ্চিন মানে দেই আমি, তাহলে অবশ্যই আপনাদেরকে জিজ্ঞেস করবো যে আপনাদের সমস্যা আছে কিনা। এই যে 4টা আমি লিখছি, এই 4টা তো ভাই মুখস্থের বিষয়, এখানে বোঝানোর তো কিছু নেই। আমি যদি 4টা প্রথমে লিখে দিয়ে বলতাম তোরা মুখস্থ করে আসিস, তোরা কিছু আমাকে বলতে পারতি না, তাহলে সেজন্য আমি 4টা তাও সুন্দর করে বুঝাই দিছি। তাহলে এবার আসো 5 নাম্বারের কোশ্চিনটা ঠিক এইভাবে বলা হয়েছে, এটা বোর্ডের কোশ্চিন 2022 সাল রেফার্ট পরীক্ষা। -i তার উপর কি আছে স্কোয়ার আছে। বলো তো এটা কয় নাম্বার অধ্যায়ের কোশ্চিন? এগুলো কিন্তু ভাই বুঝতে হবে যে কয় নাম্বার অধ্যায় থেকে আমি কোশ্চিন দিচ্ছি এখানে। এটা কিন্তু জটিল সংখ্যার কোশ্চিন, মানে 4 নাম্বার অধ্যায়ের কোশ্চিন। এটা i এর উপর কি আছে স্কোয়ার আছে, এটার মান কত হবে? এখন এইটা বের করতে গেলে আমাদের আবার 4 অধ্যায়ের বেশ কয়েকটা ফর্মুলা শিখতে হয়। ফর্মুলাগুলো কি কি আমি একটু দেখার চেষ্টা করি। এই যে দেখো, আচ্ছা আমি এটা পরে দিই না হয়। এই যে দেখো রুটের ভেতরে -1, তুমি একটা কাজ করো, তোমাকে বুঝাতে গেলে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো কি জানো? তুমি একটা কাজ করো, ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নিয়ে রুট চাপ দেবা, রুট চাপ দেওয়ার পর একটা -1 লেখো, বা -3 যে কোনো কিছু, -1 হতে পারে, -3 হতে পারে, -10 হতে পারে, যে কোনো কিছু চাপ দাও, যে কোনো একটা কিছু চাপ দাও। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে রুট -1 বা কিছু চাপ দাও, দেখবে যে সুন্দর করে লেখা আছে ম্যাথ ইরো। সুন্দর করে কি লেখা আছে? ম্যাথ ইরো লেখা আছে। তাহলে এই যে ম্যাথ ইরো লেখা আছে, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ভাই এটা কখনো সম্ভবে না। -1 রুটের ভেতরে -1 এটা কখনো পসিবল নয়, ইম্পসিবল একটা ব্যাপার। এখন বলবো যে ভাই কেমনে সম্ভব না, কেমনে কি? শোনো, মেন কথা কি জানো ভাই, আমি এগুলো 14 গোষ্ঠী উদ্ধার করে দিছি কোথায়? বেসিক মেইন ক্লাসগুলোতে, যখন তুমি প্রথম সেমিস্টারে ছিলা। এখন তো তুমি সেকেন্ডে উঠছো, তুমি সেকেন্ডের পরীক্ষা দিয়ে কুল পাচ্ছ না, এখন কি এগুলো বলা সম্ভব না। ঠিক আছে, শুধু এখন আপাতত জেনে নাও যে এইটা অবাস্তব, রুটের ভেতরে মাইনাস সম্ভব না। ঠিক আছে ভাই, রুটের ভেতরে মাইনাস সম্ভব না, তাহলে অবাস্তবের একটা ইংলিশ অর্থ আছে, সেটাকে বলা হয় ইমাজারি নাম্বার। কি নাম্বার? ইমাজারি নাম্বার। তো ইমাজারি নাম্বারের যে প্রথম যে আই আছে না, ওই আই দ্বারা মূলত এটাকে প্রকাশ করা হয়। ঠিক আছে, সেই আই হচ্ছে এইটা। তাহলে এটা কি? ইমাজারি নাম্বার বা জটিল সংখ্যা। তাহলে এই আইটাকে আমরা বিভিন্ন ভাগে কাজ করতে পারি। কিরকম কাজ? যে আই এর উপর আমরা প্রথমে স্কোয়ার দিতে পারি, আই এর উপর কিউব দিতে পারি, আই এর উপরে 4 দিতে পারি। তাহলে দেখি কি হয়। আই এর উপর যদি স্কোয়ার দিই, তাহলে স্কোয়ারটা কি হবে? এই স্কোয়ার, আবার তাহলে এখানেও স্কোয়ার একটা দিতে হবে, কারণ তুমি যদি এখানে শুধু কাজ করতে তাহলে তো হবে না, এখানেও স্কোয়ার দিতে হবে, এখানেও স্কোয়ার দিতে হবে। তাহলে আমি যদি এখানে স্কোয়ার দিই, তাহলে স্কোয়ার রুট কাটা গেলে এখানে অ্যান্সার কত হবে? -1। তাহলে এটা একটা চমৎকার সূত্র। কি সূত্র ভাইয়া? যে আই স্কোয়ারের মান হচ্ছে -1। ঠিক আছে ভাই, তারপর আই এর উপর যদি এবার কিউব দাও, তাহলে এবার কি হবে ভাই? আই এর উপর যদি কিউব দেই, তাহলে তো এরকম হবে, এটার উপরে কিউব হবে। হ্যাঁ, কিউব হবে। তাহলে এটাকে কিউব মানে কি লেখা যায়? এরকম 3টা লেখা যায় না? বলো, কিউব মানে কয়টা লেখা যাবে? রুট ওভার -1 এরকম 3 ভাবে গুণ করা যাবে না? অবশ্যই যাবে। তাহলে এইটা আর এটা গুণ করলে কি হয়? আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ার যদি কাটাকাটি করি, দেখো রে বাবা, এইটা গুণ করলে কত হয়? অনেকে আবার এটা বোঝো না। এইটা গুণ করলে কত হয়? আই স্কোয়ার না?
আর এটা যা আছে তাই থাক না হয়। এইটার আবার একটা মজার কাজ করা যেতে পারে, এই যে দেখো √(-1), এই √(-1) মান কত? √(-1) মান, একটা মিনিট দাঁড়াও দেখি, কি হয়েছে গত সেমিস্টারের ভিডিও এইটা। আচ্ছা আমার লোকটা আমাকে একটু তাকাও। আমার গত সেমিস্টারে না আমার দাড়ি ছিল না, আমার না এখন দাড়ি হয়েছে। তো তুমি কোনভাবে বলতেছো ভাই এটা গত সেমিস্টারের ভিডিও, মনে হয় ভাইয়া লাইভ প্লে করে দিচ্ছে। আমার একটু চিন্তা করো না, হ্যাঁ গত সেমিস্টারে নয় ভিডিও আমি দিলাম, কিন্তু আমার কথা হচ্ছে গত সেমিস্টারে আমার দাড়ি অল্প ছিল, এখন দাড়ি একটু বেশি হয়েছে। তাহলে আমি কি লাইভে দাড়ি লাগাই দিছি রে? তোরা কীভাবে বলিস যে এটা গত সেমিস্টারের ভিডিও? হ্যাঁ সবাই ওখানে হাহা দিবি সবাই, আমিও একটা হাহা দিয়ে দিলাম, এটা নাই গত সেমিস্টারের ভিডিও, চিন্তা করা যায়। আমিও তোর সাথে মজা করলাম, তুই আমার সাথে মজা করছিস, আমিও তোর সাথে মজা করলাম, ঠিক আছে। দেখ তাহলে এখন এই -1 আর এই -1 যদি আমরা গুণ করে তাহলে -1 উপর স্কোয়ার আসতেছে, আবার এইটা উপরে আসে না √(-1), তাহলে এইটার মান কি আই লেখা যাবে না? তাহলে আমরা এখানে এইটার পরিবর্তে একটা আই লিখলাম, কারণ উপরে যেহেতু ভাই আমরা ধরেই নিছি যে √(-1) কে আমরা আই ধরব। তাহলে আমরা এখানে স্কোয়ার আর এটা কাটা দিলাম, রুট কাটা দিলাম, তাহলে স্কোয়ার রুট কাটা গেলে নিচে কি থাকবে? একটা -1 থাকবে। সেই -1 সাথে যদি আমি এই আইটা গুণ করি তাহলে ওই আই হবে না? ভাই এক কথায় এত কাহিনী না করে আপনি তো বলতেই পারেন যে ভাইয়া আই এর উপর কিউব মানে কত? আই এর উপর কিউব মানে হচ্ছে -i, আই এর উপর কিউব মানে কত? -i। সেটা আমি একটু দেখাই দিলাম আর কি কীভাবে -i হয়। ঠিক একইভাবে আমরা যখন আই এর উপর 4 দেবো, এটার অ্যান্সার হবে 1। শুধু এই কয়েকটা মনে রাখবা, ঠিক আছে, যে আই মানে হচ্ছে √(-1), আই এর উপর 4 মানে হচ্ছে 1, আর আই কিউবের মান হচ্ছে কত? -i, ঠিক আছে। সবাই বুঝছো? বলো সবাই বুঝছো তো নাকি? বলেন সবাই এটা বুঝছেন তো নাকি? ক্লিয়ার? শর্টকাটে পাস করার উপায় আছে? মানে মানুষ কতটা ছেঁচড়া হইলে এসব কথা বলে, গা চিন্তা করা যায়। তো ডিপ্লোমাত কায় ভর্তি করেছে রে? আরে হ্যাঁ, শর্টকাটে পাস করার উপায় আছে মানে? আচ্ছা চল তুই আর আমি, চল আমরা যাই ইয়েতে যাই, মানে চুরি করতে যাই বা ডাকাতি করতে যাই, চল বোর্ডে যাই একেবারে। ওর চেয়ে শর্টকাট তো আর কোনো কিছু হতে পারে না। তুই যদি আমার ক্লাস করার পরেও বলিস যে ভাই এটার চেয়েও শর্টকাট কিছু দেন, এই ডিপ্লোমা সেক্টর আমার চেয়ে কোনো বান্দা যদি শর্টকাট দিতে পারে আমি আমার নাম চেঞ্জ করে দেবো ভাই। ডিপ্লোমাতে আমার চেয়ে শর্টকাট ক্লাস কেউ নেয় না। আমি যতটা তোদেরকে শর্টকাট সাজেশন দিই, বুঝছিস, আমি 30-40টা করে রচনামূলক তোকে দেখাই দিই না, বা 30-40টা করে অতি সংক্ষিপ্ত এগুলো দিই না, আমি দিলে লিমিটেড কিছু দিই। আমার চেয়ে শর্টকাট তুই খুঁজতেছিস? হ্যাঁ, তাহলে চল এর চেয়ে শর্টকাট সবচেয়ে সহজ উপায় হবে ডাকাতি করা। বোর্ডে যাব তুই আর আমি গিয়ে ডাকাতি করবো, বাট তুই আমার লিডার হবি। তুই বলবি যে আমি শর্টকাটের জন্য ডাকাতি করতে গেছি, টিচার পড়াইছে, টিচারের পড়া ভালো লাগে না, শর্টকাট আরও লাগবে আমার। সো এর চেয়ে শর্টকাট আর কিছু হতে পারে না, ঠিক আছে। যদি এখন পছন্দ হয় যে হ্যাঁ ভাই ডাকাতি করাটাই আমার জন্য সবচেয়ে উত্তম ক্লাস করাচ্ছে, তাহলে অবশ্যই ডাকাতি করাটাই ভালো আমাদের জন্য, ঠিক আছে। তাহলে আমাদের মেইন প্রশ্ন ছিল হলো এইটা, তাই না? তো এইটা যদি মেইন প্রশ্ন হয় তাহলে এখন তুমি চিন্তা করো তো, এই আই কি আছে? -i। তাহলে -i এর উপর যদি স্কোয়ার দিই তাহলে কি হবে দেখো তো, শুধু আই স্কোয়ার হবে কিনা? আমি এটা অ্যান্সার করতেছি এখন, দেখো -i এর উপর স্কোয়ার মানে কি? শুধু আই স্কোয়ার হবে না, কারণ মাইনাসের উপরে স্কোয়ার দিলে মাইনাসে মাইনাসে প্লাস, আর আই এর উপর দিলে আই স্কোয়ার। এখন আই স্কোয়ারের মান কত? এই যে আই স্কোয়ারের মান কত? -1। তাহলে এইটাই অ্যান্সার, শেষ। দেখ বুঝছিস কিনা? খুব সহজ জিনিস, বলো বুঝছো এটা? বলো বুঝছো এটা? বলো বুঝছো এটা? মাইনাসের ওপর স্কোয়ার দিলে ভাই প্লাস হয়, আই এর ওপর স্কোয়ার, আর আই স্কোয়ারের মান হচ্ছে -1। এর চেয়ে দুনিয়া তার কিভাবে বোঝাবো বল? সবাই বুঝছিস কিনা বল? 2024-এর নতুন ক্লাস কবে থেকে শুরু হবে? শোনেন, আমাদের পরীক্ষা যতদিন শেষ হয়নি ততদিন আপনাদেরও ক্লাস হবে না সুন্দরভাবে। এবং আরও একটা কথা বলে দেই, আমরা যেহেতু ডিপ্লোমা সেক্টরে রাজত্ব করি, সেটা আমি বড় ভাই হই 7ম সেমিস্টারে পড়ি,
কিংবা তোমার এই যে যারা ক্লাস করতেছে এখন সেকেন্ড সেমিস্টার থার্ডে উঠবে, এরা কিন্তু বড় ভাই আমরা সবাই। আমাদের কিন্তু বৈশিষ্ট্য কি জানো, প্রথম সেমিস্টারদের বলতেছি, আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা পরীক্ষা দিব কত মাস ধরে, 1 মাস ধরে। এতে আমাদের অনেক জ্বালাতন জ্বালাইছে বোর্ড। এবার আমাদের একটা রেস্টের সময় থাকবে। রেস্টের সময় কতদিন ভাইয়া? রেস্টের সময় হচ্ছে 10 থেকে 20 দিন। 10 থেকে 20 দিন আমরা বাড়িতে যাবো। আগে বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে টুমিয়ে একেবারে যখন গাপা আর মানে ইয়া হচ্ছে না, বাড়িতে বসে থাকতে আর ভালো লাগতেছে না, শহর আসতে হবে, রংপুর আসতে হবে, বন্ধুদের সাথে অনেকদিন দেখা হয় না, যখন আমরা আসবো তখন আবার পরিণতি খুলবে। ডিপেন্ড করতেছে আমার উপর বা আমাদের উপরে, নট কারো উপরে। তো আমাকে যদি বলো বা আমাদের যদি এই যে পোলাপানদেরকে বলো, বড় ভাইদেরকে বলো যে ভাই পরিণতি কবে খুলবে, আমরা বলবো যে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হবে ধরলাম জানুয়ারির 10 তারিখ, তারপর আমরা বন্ধ খাবো আরও 10 দিন, তাহলে 20 তারিখ জানুয়ারির তুমি ক্লাস পাবা ফেব্রুয়ারি থেকে সুন্দরভাবে। সত্যি কথা বিশ্বাস হচ্ছে না আমার কথা? কোনো ব্যাপার না, বিশ্বাস না হলে আমার কথা মিলেই নিও, কয়েকদিন পরে মিল পাবা আর কি, ঠিক আছে? আমরা যখন চাবো তখনই আমরা পলিটেকনিকে যাব। কারিগরি বোর্ড দেখবে যে নোটিশ দিবে যে ওই দিন থেকে কলেজ আসতেই হবে, কেউ যাবে না, কেউ যাবে না। ঈদের বন্ধ 7 দিন হলেও আমরা খাবো 14 দিন, এটা বাস্তব কথা। অটো নাম একটা শুনবা, এটা আমরা দিয়ে থাকি সাধারণত স্টুডেন্টদেরকে, তার মানে ফ্রেন্ডরা আমরা অটো দিয়ে দিই, ক্লাস করবো না। যদি কোনো স্যার বেশি প্র্যাকটিক্যালের কথা বলে, পরীক্ষার কথা বলে, আমরা ওই ক্লাস অটো দিই। নিয়ন্ত্রিত হচ্ছে আমাদের উপরে, বুঝছো? তো আর কি বলবো, আর এখানে কিছু বলার নাই, বুঝছো? তো আশা করি এটা বুঝছো না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, এরপরে 6 নাম্বার কোশ্চেন। এখন প্রথম সেমিস্টারে হয় কি, যারা প্রথম সেমিস্টারে ভর্তি হয়ে যাবে, আমি নিজেও মনে করো সাপোজ প্রথম সেমিস্টারের কথা যদি চিন্তা করি, এত কিছু তো বুঝি না পলিটেকনিকের আবভাব বা পলিটেকনিকের স্টাইল। সো ওরা হয়তো এখনও ভালোভাবে আমাদের আবভাব বা স্টাইল সাথে এখনও অভ্যস্ত না, যার কারণে আসলে তোমরা যেমন প্রথম সেমিস্টারটা ক্লাস করার জন্য পাগল হয়ে যাচ্ছ, কয়দিন পর তোমরাই বলবা যে ভাই কবে অটো দিবে, কবে অটো দিবে। সত্যি কথা বলতেছি, তোমরাই কয়দিন পর বলবা যে ভাই কবে অটো দিবে, কবে বন্ধ দিবে। দেখে নিও, কথাটা মিলাই নিও। সেই জন্য তোমরা যখন পোস্ট করো কোনো গ্রুপে, তখন তোমাদের গ্রুপের পোস্টে সবচেয়ে বেশি হাহা রিয়াক্ট পড়ে। প্রথম সেমিস্টাররা বুঝতে পারে না যে আমার পোস্টে হাহা রিয়াক্ট পড়লো কেন। আমি তো খালি ভালো কথাই বলছি যে আমাদের কলেজ কবে খুলবে, ঠিক আছে? কয়ভাবে সাজানো যায়। তো ঢাকা শব্দটির বর্ণগুলোকে কয়ভাবে সাজানো যায়, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের কোশ্চেন। তো মাথায় রাখতে হবে যে আমাকে কিন্তু অতি সংক্ষিপ্ত একটা অধ্যায় থেকে একটাই দিবে, সর্বোচ্চ 2টা দিবে, এর বেশি দিবে না। সো আমি কিন্তু সেই জন্য দেখো প্রথমে ছিল প্রথম অধ্যায়ের কোশ্চেন ছিল, মানে মনে করবা প্রথমে ছিল প্রথম অধ্যায়ের কোশ্চেন, তারপরে দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন ছিল, তারপরে কিন্তু চতুর্থ অধ্যায়ের কোশ্চেন ছিল, তৃতীয় অধ্যায় থেকে কোশ্চেনই দেয় নেই। তারপরে এই যে এখন পঞ্চম অধ্যায়ে আসি, তাহলে এখন পঞ্চম অধ্যায়ের সম্পর্কে একটু ধারণা রাখতে হবে আমাদের। পঞ্চম অধ্যায়ের নাম কি? বিন্যাস সমাবেশ, রাইট? তো বিন্যাস সমাবেশের যে অধ্যায়টা আছে, তো সেই অধ্যায়ের এই কোশ্চেনটা এটা, যে ঢাকা এই যে শব্দটা আছে বা যে কোনো একটা ওয়ার্ড হতে পারে, যেমন মনে করো আমার নাম লিখলাম আমি নীরব, নীরব শব্দটা আছে। তো এই বর্ণগুলোকে আমরা কতভাবে সাজাতে পারি, এটার জন্য আমার একটা ব্যক্তিগতভাবে সুন্দর একটা ফর্মুলা আছে, মনে রাখার। ফর্মুলাটা কি ভাইয়া? ফর্মুলাটা হচ্ছে দেখো, এখানে যতগুলো বর্ণ আছে যত, বা এভাবে না লিখে আমি এভাবে লিখি শর্টকাটে, দেখো মোট বর্ণের ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কি জিনিস? ফ্যাক্টোরিয়াল। আচ্ছা ফ্যাক্টোরিয়াল কি জিনিস বল দেখি। আর একটা হবে তোমার রিপিটেড তো বোঝো নাকি? রিপিটেড, এটা আমি লিখি ফর্মুলাটা ইউজ করি আর কি তোমাদের বোঝার জন্য আর কি। রিপিটেড বর্ণের ফ্যাক্টোরিয়াল। এটা কি লিখছি রে, বানানটা এইভাবে লিখছি কেন? ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে এই যে এইটা, তোমার ছোটবেলায় লসাগু করছো না, যে লসাগু করছো যে চিহ্ন দিয়ে ওই চিহ্নটাই ব্যবহার করবে, এটার নাম ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এখন এত কিছু বোঝার সময় নেই, শুধু মনে রাখবা যে এটাকে বলা হয় কি, এইটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল।
তাহলে এই ফ্যাক্টোরিয়ালটা কি করতে হবে আমাকে, মোট যে বর্ণটা আছে সেটার নিচে দিতে হবে। যেমন মনে করো যে এই যে ঢাকা শব্দটাতে মোট কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা আছে। তাহলে আমি কি করব, এই যে 5 লিখবো, তার নিচে এই যে চিহ্নটা দেবো, তাহলে এটাকে বলা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। আবার দেখো এখানে রিপিটেড কথাটা বলছি, রিপিটেড ফ্যাক্টোরিয়াল মানে কি ভাইয়া, রিপিটেড এখানে বর্ণ আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। রিপিটেড কোনো বর্ণ আছে, অবশ্যই আছে। কি সেটা, এই যে এ কয়টা আছে, 2টা। তাহলে সেই রিপিটেড এ লিখবো 2টা, লেখার পর এখানে একটা ফ্যাক্টোরিয়াল দেবো, শেষ কাজ। পারবা সবাই এটা করতে? এটা করতে পারবা না সবাই? আরেকটা আমি ওয়ার্ড দেখাই, যেমন আমারটা দেখো, নীরব। এখানে মোট বর্ণ কয়টা আছে ভাইয়া, 5টা আছে, কিন্তু রিপিটেড কোনো কিছু আছে দেখো তো, রিপিটেড কোনো বর্ণ আছে রিপিটেড যেটা 2বার ব্যবহার হয়েছে? না। তাহলে যদি ব্যবহার না হয় তাহলে এইটাই রিপিটেড, ব্যবহার না হলে কি এইটাই 5 ফ্যাক্টোরিয়াল। এখানে যেহেতু রিপিটেড ছিল সেদিন ভাগ করছি, যেহেতু এখানে রিপিটেড নাই তো ভাগ করার প্রয়োজনও নাই, বুঝো নাই? তাহলে এখন এইটাকে ক্যালকুলেশন করবো, তোমরা হাতে হাতেও করতে পারো, চাইলে ক্যালকুলেটর দিয়ে করতে পারো। তো হাতে হাতে কিভাবে করবে একটু দেখাই দেই। ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 5 পর্যন্ত 1 গুণ, 5 পর্যন্ত 1 কত গুণ। আর ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2 পর্যন্ত 1 গুণ, এই যে 2 পর্যন্ত 1 গুণ। এই যে কাটাকাটি করো উপরে উপরে, তাহলে 2 2 কাটা, 1 1 কাটা, তাহলে 3 এ 4 এ 12, 5 12 কত হয়, 60 হয় না? 5 12 60, এই যে 60 হচ্ছে অ্যান্সার। মানে 60 ভাবে আমরা হচ্ছে এই বর্ণনাগুলোকে সাজাতে পারি। এটা যদি আপনি ক্যালকুলেটরে করতে চান তো আমি আপনাকে ক্যালকুলেটরে দেখাই দেব, সমস্যা নাই। আপনি যদি ক্যালকুলেটরে করতে চান ক্যালকুলেটরে দেখতে পারেন। আমি আবার রিপিট করতেছি, এটা কোনো অধ্যায় না, এখানে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে কোশ্চেন নিচ্ছি। আমি একটা করে আপনাদেরকে এখানে মানে প্রশ্ন ব্যাংক সলভ করে দিচ্ছি। আমি আপনাকে একটা প্রশ্ন ব্যাংক সলভ করে দিচ্ছি, অর্থাৎ কালকে আপনি যে প্রশ্নটা পাবেন না, আমি বেশ কয়েকটা প্রশ্ন ব্যাংক আপনাকে সলভ করে দিচ্ছি যাতে করে আপনি পাস করতে পারেন। এটা কোনো অধ্যায় না, অধ্যায় ভিত্তিক এখন পড়ালে সময় নাই, এখন তোমাকে সব অধ্যায় পড়তে হবে, ঠিক আছে? ওকে, যাই হোক, এটা বুঝছো কিনা বলো, এরকম কোশ্চেন আসলে পারবা কিনা বলো। আমি এরকম আরেকটা কোশ্চেন দিচ্ছি, তোমরা নিজেরা এটা করে দাও। এরকম আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, তোমরা এটা নিজেরাই করে দাও। পলিটেকনিক বানান ঠিক আছে তো নাকি? তাহলে পলিটেকনিক এই যে শব্দটা আছে, এই শব্দটাতে তুমি হচ্ছে কতভাবে সাজানো যায় সেটা আমাকে এখন বের করে দেখাও। আমি তোমাকে একটু ক্যালকুলেটরে এটা চাপ দিয়ে দেখাচ্ছি যে ক্যালকুলেটরে তুমি আসলে এটাকে কিভাবে সলভ করবা। দেখো নর্মালি এটা তোমার ক্যালকুলেটর। সো নাও কি করবা তুমি, প্রথমত এই 5 যেটা আছে, এই যে 5 আছে না, এই 5টাকে তুলবা, এই যে 5, জি ভাই তুললাম। তারপর কি করতে হবে, তারপর এই যে শিপ আছে না, শিপ চাপ দেওয়ার পর এখানে একটা চাপ দিতে হবে। এই যে দেখো আচ্ছাদবোধক একটা চিহ্ন আসছে না। দেখো ফ্যাক্টোরিয়ালকে অ্যাকচুয়ালি আমরা দুভাগে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে এইটা হবে আর একটা হচ্ছে এই বা চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি, বা সরি আচ্ছাদবোধক চিহ্ন দ্বারা মতো প্রকাশ করতে পারি। তুমি চাইলে এটাও লিখতে পারো, তুমি চাইলে এইটাও ব্যবহার করতে পারো। অর্থাৎ দেখো এই যে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে কত 2 ফ্যাক্টোরিয়াল, তবে আমরা এইটার পরিবর্তে এইটা একটু বেশি ব্যবহার করে থাকি আর কি। তো এখন দেখো ক্যালকুলেটরে এই চিহ্নটা আছে আর কি, এই যে আচ্ছাদবোধক চিহ্নটা আছে। তাহলে আমরা কি করলাম, 5 লিখছি, শিপ, তারপরে এই যে ইনভার্স আছে না, এই ইনভার্সের উপরে দেখো একটা কি লেখা আছে x, তারপরে আচ্ছাদবোধক চিহ্নের মতো আছে, তাহলে চাপ দিলাম। এবার ভাগ, রিপিটেড বর্ণ হচ্ছে কত 2টা আছে, তাহলে 2 শিফট ইনভার্স। তাহলে দেখো তো আমার এখানে লেখা আছে কি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, আমার এখানেও আছে কি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল 60। এখন আপনারা আমাকে এটা বলেন যে পলিটেকনিক শব্দটা আছে যেটা আছে না, এই পলিটেকনিক শব্দটাতে মোট কতবার আমরা সাজাতে পারবো? 2 বা 3 বার হলে। দেখো যদি মনে করো যে এখানে আমি আরো একটা, ধরো সাপোজ যে এখানে আমি এইচ আছে না, এখানে আমি আরো একটা এইচ দিলাম, দেখো তাহলে এখানে এইচ কয়টা ভাই, এইচ হচ্ছে 2টা, এইচ কয়টা 2টা, তাহলে সেখানে আমি কি করব, এই এইচটা আবার এখানে 2 আমি এর নিচে কি করে দেব, এভাবে আমি গুণ করে দেব 2 ফ্যাক্টোরিয়াল, শেষ কাজ। আবার যদি মনে করো যে এখানে ডি থাকে আরো একটা, তাহলে এখানে যেহেতু রিপিটেড কয়টা ডি 2টা আছে, তাহলে আবার কি করব, আমি এর সাথে গুণ করে দেব 2। এখন মনে করো যে ভাইয়া না ডি আছে কয়টা 3টা, তাহলে ডি কয়টা 3টা, তাহলে ডি এর সংখ্যা এবার 3 করে দেব। এই যে কাজ এগুলা বুঝছো এখন?
বুঝছো? এখন বলো পলিটেকনিকের কি খবর বলো, পলিটেকনিক কি করছো বলো, পলিটেকনিকে মোট বর্ণ কয়টা সেটা বলো, পলিটেকনিকে কি করছো বলো, পলিটেকনিকের কি 12টা বাজাই দিছো? আচ্ছা দেখো, যারা যারা অ্যান্সার বের করছে একটু মিলিয়ে নাও। আমরা যদি দেখি পলিটেকনিকে মোট বর্ণ কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই মোট। এখন রিপিটেড দেখব, ঠিক আছে? 11টা তো নাকি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা। তাহলে এখানে রিপিটেড আছে কে কে দেখি একটু, এখানে 0 আর নাই, পিও আর নাই, এল আছে কি নাই, ওয়াইও নাই, টি আছে নাই, তাহলে আছেটা কি রে? পলিটেকনিক। খালি এখানে সি আছে নাকি, সি আছে কয়টা? 2টা। আর কিছু আছে? আর তো কিছু নাই নাকি, দেখো তো, ঠিক আছে না? আর কোনো কিছু নাই। ওকে, তাহলে এখন আমরা যদি এখানে 11 চাপ দেই, 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে কত? 2 ফ্যাক্টোরিয়াল। ওরে বাবা, বিশাল নাম্বার। কারণ বিশাল যেহেতু 11 সংখ্যাটা, আর এখানে যেহেতু রিপিটেডের পরিমাণটা একটু কম, তাহলে দেখো এইটা আসছে কিনা সবার। এই যে এটা অ্যান্সার, ঠিক আছে? ঠিক আছে, এটা দেখো ঠিক আছে এটা। ওকে, ক্লিয়ার? ওয়েল, এখন আমরা আসি এবার নেক্সট প্রশ্নতে। আশা করি এই প্রশ্নগুলো যদি কালকে পাও, ইনশাল্লাহ, কালকে তো না, 18 তারিখে যদি পাও তাহলে এটা করে নিবা। আচ্ছা, এরপরের কোশ্চিনটাতে দেখো। তাহলে এবার 7 নাম্বারের কোশ্চিন আমি দিই, 7-8 নাম্বারের কোশ্চিন। মনে করো যে কোশ্চিনটাতে এভাবে বলা আছে যে, খুবই ভাইরাল একটা কোশ্চিন, দেখেন এই যে এটা পারবা সবাই? এটা তুমি যদি চাও 1 সেকেন্ডে বের করতে পারবো, 1 সেকেন্ড। আবার যদি তুমি চাও এইটা বের করতে তোমার আধা ঘন্টা লাগবে, যদি না জানো আর কি। 1 সেকেন্ড বের করতে পারবা, যে কেউ বের করতে পারবা 1 সেকেন্ডে। তো আমি সেটার প্রক্রিয়াও দেখাই দেব, তবে আপনাদের মেইন যেভাবে করতে হবে সেটাও দেখাই দিতে হবে, ঠিক আছে? তো এরকম বিভিন্ন অঙ্ক থাকতে পারে, যেমন মনে করে এটা থাকতে পারে, বা হচ্ছে এরকম থাকতে পারে, সেক -930, সাইন 1050, এরকম থাকতেই পারে, কোনো ব্যাপার না। আমরা এগুলোকে 1 সেকেন্ডে প্রথমত সমাধান করার চেষ্টা করব, যে 1 সেকেন্ডে কীভাবে আমরা সমাধান করতে পারি। তো 1 সেকেন্ডে সমাধান করলে কিন্তু স্যারেরা মার্ক দিবে না। তো 1 সেকেন্ডে সমাধান কীভাবে করবো ভাইয়া? দেখো, এই যে ক্যালকুলেটর হাতে নাও, জি ভাই নিলাম। ক্যালকুলেটর হাতে নিয়ে তুমি প্রথমে চাপ দিবা সাইন, তারপরে চাপ দিলে ব্র্যাকেট, কি আছে ভাইয়া? -750, -750, মাইনাস কত? 0.5, যেটাকে আমরা লিখতে পারি কত? হাফ। তাহলে এটার অরিজিনাল অ্যান্সার হবে কত? এখন এইটা তো হচ্ছে আমরা কি করতে পারবো না, এইটা আমরা এইভাবে লিখতে পারবো না। তো এখন একটা জিনিস তোমাদের একটু শিখাই, দাঁড়াও।
তোমাদেরকে একটা জিনিস শিখে, জানি তোমাদের মনে ওই কোশ্চিনটা আছে, তো একটু দাঁড়াও। 150 একটা মিনিট। আমরা সবাই জানি সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। এখন আমি যদি সেম কোশ্চিনটাই করি যে কোসেক 30 ডিগ্রির মান কত, তখন কি করবা? এখন তোমরা অনেকেই অবশ্য জানোই না যে সাইন 30 ডিগ্রির মান কত, হাফ। তো তখন কি করবে? অনেকেই সুন্দর করে ক্যালকুলেটরে সাইন লিখবে, সাইন লেখার পর 30 ডিগ্রি লিখবে। অ্যান্সার কত? 0.5, মানে কত? হাফ। এখন যখন এই কোশ্চিনটা মনে করলো যে কোসেক 30 ডিগ্রি মান কত, তখন সে কিন্তু চিন্তা করবে যে ক্যালকুলেটরে কোথায় কোসেক আছে, কিন্তু আল্লাহর ওয়াস্তে ক্যালকুলেটরে সাইন কস ট্যান আছে, আর কোনোখানেই কিন্তু কোসেক নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু একটা জিনিস জানি যে এই সাইনের বিপরীতকেই বলা হয় বিপরীত, মানে উল্টোকেই বলা হয় কি? কোসেক। উল্টোকেই কি বলা হয়? কোসেক বলা হয়। তো আমরা যদি এইটাকে উল্টাই দেই, এই হাফটাকে যদি উল্টাই দিই, তাহলে কিন্তু আমরা এখানে 2 পাচ্ছি। তোমরা চাইলে এভাবে বের করতে পারো, কিংবা একেবারে ডিরেক্ট ক্যালকুলেটরে বের করতে পারো। তো একটা জিনিস মনে করো এরকম আছে, মনে করো এটা হচ্ছে এক্স, তো এটাকে যদি আমি উল্টাই দেই, তাহলে এটার অর্থ কি হবে? নিচে কিন্তু মনে মনে একটা 1 থাকে, তাহলে এটাকে উল্টাই দিলে এটার অর্থ হচ্ছে 1/x। বিষয়টা কি এরকম না? মনে করো তোমার কাছে শুধু ছিল এক্স, এটাকে উল্টাই দিলে কি হবে? 1/x হবে। তাহলে এখন এখানে আছে কি দেখো ক্যালকুলেটরে এখানে আছে শুধু সাইন, তাহলে সাইনটাকে উল্টাবো, এটার অর্থ হচ্ছে 1/sin লিখতে হবে আমাকে। তাহলে আমি যদি এখানে 1/sin, এবার যদি আমি 30 ডিগ্রি দেই, এইটার অর্থ কি জানো? এই 1/sin মানে হচ্ছে কোসেক। 1/sin মানে কি? কোসেক। মনে থাকবে 1/sin মানেই কোসেক। কত অ্যান্সার? 2। তার মানে মজার ব্যাপার হচ্ছে যে দুনিয়ার 14 গোষ্ঠী যাই দেখ না কেন, তুমি এই ক্যালকুলেটর দিয়ে সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক এই 6টা মানেই বের করতে পারবা। কি কাজ করতে হবে? শুধু তোমাকে এই বিপরীতটাকে মনে রাখতে হবে। সাইনের বিপরীত কোসেক, তারপরে তোমার কটের বিপরীত বা ট্যানের বিপরীত কি? কট, অর্থাৎ ট্যান কট, আর কস সেক। এই জিনিসটা তোমার চাইলে লিখে নিতে পারো যে কস, মনে করো সাপোজ কস 60 ডিগ্রি মান জানো কত? কস 60 ডিগ্রি মান কিন্তু হাফ। এখন আচ্ছা কস 60 ডিগ্রি না দিই, একটু কঠিনটা দিই, কস 30 ডিগ্রি দিই। কস 30 ডিগ্রি মান কত বলো দেখি? √3 কত? 2 না? √3/3। এখন দেখো অনেকে কি করবে, এই যে ক্যালকুলেটরে দেখো কস চাপ দিল, 30 চাপ দিল, অ্যান্সার কত আসছে? 0 সামথিং। মাথা ঘুরে গেছে নাকি? বোকা, এইটা মনে রাখতে হবে যে এই জিনিসটা মানেই হচ্ছে √3/2। দেখো তুমি যদি ক্যালকুলেটরে এই যে √3/2 এটা তুমি আগে ভাগেই ক্যালকুলেশন করে নিবা যে আসলে এই মানটা কত হয়। এই যে তোমার এখানে দেখতেছো কত, যে cos 30 ডিগ্রি মান হচ্ছে 0.866। সো এইটা তুমি যেটা করবা, এই √3 ভাগ হচ্ছে 2, এটা আগে ভাগে করে নিবা। দেখো এই মানটাই কিন্তু আসছে। তার মানে কি? √3/2 লেখা যে কথা, 0.866 লেখাও ওই একই কথা। তাহলে আমরা কি করব? এটা ক্যালকুলেটরে আগে ভাগেই কিন্তু জানার চেষ্টা করব যে এই যে 0.66 যখন আসবে, তখন বুঝে নেব যে এটার অ্যান্সার হচ্ছে √3/2। কারণ আমাদের অঙ্কে তো লেখার নিয়ম নাই যে দশমিক লিখতে হয় নাকি এটা লিখতে হয়। cos 30 ডিগ্রি মান কি তুমি এখন দশমিক লিখবা? cos 30 ডিগ্রি মান যে এখানে আসছে, এই যে cos 30 ডিগ্রি মান আসছে কত? দশমিক, 0.866, এটা লিখবা? এটা লিখলে কিন্তু ভুল হবে। তাহলে
এখন আসো সেকের বিষয়টা। আমি যদি এবার সেক 30 ডিগ্রি বের করতে চাই, বলো সেক 30 ডিগ্রি যদি বের করতে চাই তাহলে এটার অ্যান্সার কত হবে বলো দেখি। সেক 30 ডিগ্রি অ্যান্সারটা কি বিপরীত হবে না? কসের বিপরীত সেক, তাহলে উল্টাই যাবে। তাহলে কত হবে 2 বাই কত হবে √3 হবে। তাহলে দেখি হয় কি না আসলে অ্যান্সারটা আমাদের। প্রথমে আমরা আগে 2 ভাগ √3 করে দেখি। 2 ভাগ √3 করে দেখলাম কত আসে 1.5, মনে রাখবা 1.5 মানে বুঝে নিতে হবে কি ওটা 2 ডিভাইডেড বাই √3। তাহলে এবার আসো, তাহলে সেক কীভাবে তুলবো? প্রথমে 1 ভাগ কস মানে কি সেক, কারণ আমরা বলেই দিলাম কসের বিপরীত হচ্ছে সেক। তাহলে 1 ভাগ কস লিখলাম, এবার 30 ডিগ্রি 1.5 আসছে, এই যে 1.5, এই যে 1.5। তাহলে এটাকে আমরা যদি ভগ্নাংশে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি কি এই যে 2 ডিভাইডেড বাই √3। এখন কথা হচ্ছে যারা আমার এই কথাগুলো ভালোভাবে বুঝতে পারো না এই প্রথমের দিকে বা বুঝতেছো না, তারা কি করবা, এই ভিডিওটা শেষ হওয়ার পর আবার রেকর্ড দেখবা, ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবা। একবার না পারিলে দেখো শতবার। কথা মাথায় রাখবা, আমি এমন কোনো অস্পষ্ট কথা বলিনি যেটা তুমি বুঝবে না, সব কিছু বুঝিয়ে দিয়েছি। সমস্যাটা হচ্ছে একটা জায়গায় যে তুমি এই যে 10 মিনিট ধরে কথা বললাম, এই 10 মিনিট মনোযোগী ছিলে না, একটু 1 মিনিট অমনোযোগী হওয়ার কারণে কিন্তু বুঝতেছো না। সো অবশ্যই ক্লাসটা শেষ হওয়ার পর আবার দেখবা। সো ইনশাল্লাহ তুমি এই যে ক্যালকুলেটারের যে তোমার যে সাইন কসের বিষয়, এটা কিন্তু ভাই সারা জীবন লাগবে। চাকরি পরীক্ষায়, অ্যাডমিশন পরীক্ষায় এগুলো কিন্তু লাগবেই, আজকের জন্য না, কালকের জন্য, পরশু দিনের জন্য এটা কিন্তু লাগবেই। তাই তুমি এইটা ক্যালকুলেটারে ব্যবহারটা ভালোভাবে রপ্ত করে নেবে। ওকে ভাই, এবার আসো মেইন টপিকে। আরে গেল রে, ক্যালকুলেটারে 12টা বাজে গেল। এবার আসো মেইন টপিকে। মেইন টপিক কি ভাই? মেইন টপিক হচ্ছে এই যে এখানে, যে ভাই আপনি তো দেখলেন যে ক্যালকুলেটরে বের করলে কত হয় -1/2 হয়। তাহলে এটাকে আপনি কিভাবে করবেন নর্মালভাবে সেটা আমি দেখাই দিই এখন। এটার নিয়ম আছে, যে নিয়মটা লিখে দেবো সবাই খাতায় লিখে নাও। 1 নাম্বার 90 ডিগ্রি দ্বারা ভাগ। ওকে, তাইলে আমরা এখানে একটা কাজ করি। তার আগে তুমি চাইলে এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসটা এখানে রাখার দরকার আছে। তাহলে গুণ করে দিলে মাইনাসটা কোথায়? বাইরে। তাহলে মাইনাসটাকে আগে বাইরে পার করি নাকি? তুমি যদি চাও মাইনাস না বার করলেও হয়, তবে মাইনাস বার করে রাখা ভালো, ঠিক আছে? অত নিয়ম না শিখে আপাতত একটা নিয়ম শেখো। তাহলে মাইনাসটা বাইর করলাম, বাইর করার পর কী করলাম ভাইয়া, এই যে 90 দ্বারা ভাগ করতে বলছি, কাকে ভাগ করবো? এই সংখ্যাকে। তাহলে আমরা যদি এখানে 90 দ্বারা এটাকে ভাগ করি, তাহলে 90 দ্বারা ভাগ করলে আমার আসলে কি রেজাল্ট হবে সেটা আমাকে এখানে দেখতে হবে। তাহলে 90 দ্বারা আমি যদি কাকে ভাগ করি, যে আমার নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বার কি, যেমন এখানে দেওয়া আছে কত 930, একে 90 দ্বারা ভাগ করব। এখানে দেওয়া আছে 1050, একেও 90 দ্বারা ভাগ করব। তো আমরা যদি এই যে 750, সবাই ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নিয়ে এই 90 দ্বারা সুন্দর করে ভাগ করে দাও, কত আসে 8.33 ইত্যাদি। এখান থেকে এবার যেটা করবা 3 নাম্বার কাজ, এই শুধু 8টাকে নিবা, শুধু কি নিবা 8টাকে নিবে, সেই 8টাকে এই 90-এর সাথে গুণ করবা, সেই 8টাকে কী করবা 90 ডিগ্রির সাথে গুণ করবা। তাহলে 8টাকে যদি 90 ডিগ্রির সাথে আমরা গুণ করি, আমরা যদি 90 ডিগ্রির সাথে এই 8টাকে গুণ করি তাহলে অ্যান্সার কত আসে 720। কত আসে 720, কিন্তু এখানে কত আছে 750 আছে। তাহলে আমি সেই এইটার পুরোটার অ্যান্সার কত হবে, ক্যালকুলেশন করলে 720 হচ্ছে, কিন্তু এই 720-এর সাথে যদি আমি একটা 30 যোগ করে দেই তাহলেই কিন্তু আমার এই যে 750 এটা মিলে যায়। মানে আমি এতক্ষণ ধরে যেটা করতেছিলাম 750টাকে আমি এমনভাবে লিখব যেখানে একটা 90 উপস্থিত থাকবে, যার কারণে এত কাজ। 750টাকে এমনভাবে ভাঙাবো যাতে ওখানে একটা 90 উপস্থিত থাকবে। যেমন এখানেও 930টাকে আমি এমনভাবে ভাঙাবো যাতে ওখানে একটা কি থাকে 90 ডিগ্রি অ্যাড থাকে। যেমন আমি এটা একটু করাই দিই নাকি, একসাথে করাই দিই তাহলে ভালো হবে তোমাদের জন্য বুঝতে। এবার যদি আমি এইটা করি তাহলে ভাইয়া কি বলছেন আপনি? ভাইয়া বলছেন যে 930কে 90 দ্বারা ভাগ দেবো। তাই তোমরা সবাই ক্যালকুলেটর চাপ দাও, 930 ডিভাইডেড বাই হচ্ছে 90, এখানে আসে হলো 10 দশমিক সামথিং, 10 দশমিক কত আসে মনে করো 33 সামথিং। তাহলে আমি কি বলছি এই 10টার সাথে আবার 90টা কী করবো গুণ করব। তাহলে 90 ডিগ্রি ইন্টু কত 10, তাহলে 10 আর 90 গুণ করলে কত হয় ভাইয়া 900 হয়। কত হয় 900 হয়, মনে করলাম যে কত হয় 900, কিন্তু এখানে আছে কত ভাইয়া 930, তাহলে এর সাথে যদি 30 যোগ করি
তাহলে আবার কি 930 না? তাহলে আমাদের এই কাজটা বা এই টেকনিকটা জাস্ট শিখতে হবে, আর কিছু লাগবে না। এই টেকনিকটা শিখতে পারলে মনে করো যে ম্যাথের অর্ধেক কাজ শেষ। তাহলে এই যে টেকনিকটা আমি শিখলাম, কি টেকনিক শিখলাম? যে আমি 930টাকে 90 এর মাধ্যমে রূপান্তর করতেছি, কিংবা 750টাকে 90 এর মাধ্যমে রূপান্তর করতেছি। তো এই জিনিসটা অর্থই হচ্ছে কত? 750 না? তাহলে আমি এই যে নিচে 750 যেটা আছে, এইটার পরিবর্তে আমরা লিখতেই পারি কি, কত আছে? 8 যোগ 30 লেখা যায় না? আমি একটু মিশাই দিয়ে ক্লিয়ার করতেছি, দেখো। এই দেখো, এইটা মিশাই দিলাম। হ্যাঁ, এবার দেখো ভাই কি করছেন এখানে, দেখেন আমি 750টাকেই আবার লিখছি। এইটা 750, এটা কি 750 না? আবার এটাকে গুণ করলে, যোগ করলে কি 750 হবে কিনা? তাহলে 750, এটাও 750। মনে করো দুইকে আমি এভাবে লিখছি, 1 যোগ 1। তোমার কোনো সমস্যা আছে? না ভাই, আমার তো কোনো সমস্যা নেই। সমস্যা না থাকলে চুপচাপ থাকো, সমস্যা না থাকলে চুপচাপ থাকো। সমস্যা হচ্ছে কি জানো? সমস্যা হচ্ছে হুট করে এটা লিখলেন কেন ভাইয়া? আরে বাবা, আমি কেন লিখছি সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে লেখা যাবে কি না। হ্যাঁ ভাই যাবে, তাহলে ঠিক আছে, চুপচাপ এটা মাথার মধ্যে ঢুকাই নাও, ঠিক আছে। তাহলে এখন কি করব? এর পরের কাজ হচ্ছে 4 নাম্বার যে স্টেপটা করব আমরা, সেই 4 নাম্বার স্টেপে আমরা যেটা করব সেটা হলো চিহ্ন পরীক্ষা। চিহ্ন পরীক্ষা, এটা মনে রাখবা। তো চিহ্ন পরীক্ষার জন্য আমাকে কি করতে হবে? রাফ খাতা আছে না, এগুলো কিন্তু তুমি অঙ্কেতে তুলবা না। এগুলো কিন্তু আমার নিয়ম, ব্যক্তিগত নিয়ম, যেগুলো তোমরা রাফে করতে পারো দরকার পড়লে। কিন্তু এগুলো পরীক্ষার হলে অঙ্কে লেখা যাবে না। অঙ্ক এইটা মেইন, অঙ্ক উত্তর হচ্ছে এইটা। তুমি আবার পরীক্ষার হলে এটা লিখে দিও না যে ভাই এগুলো আবার কি লিখছে। এগুলো লেখার দরকার নেই, এটা তোমার মনে রাখার টেকনিক। তো সেম ভাবে এখানে যে চিহ্ন পরীক্ষাটা করবে সেটাও এই সাইডে করতে পারো, বা তুমি একটা রাফ খাতার মনে করো, এইটা মনে করো রাফ খাতা, এই রাফ খাতার এইদিকে করতেছো তুমি। তাহলে এই রাফ খাতার এইদিকে যদি করো, আমি একটু এটাকে নিচে করে দেই। তাইলে এখন দেখো নিচে যদি করো তুমি, এখানে 8 ইন্টু কত? 90 আছে না? তাহলে 8 ইন্টু 90 মানে কি? 90 ডিগ্রি 8 বার যাবে। আমরা কিন্তু এখানে জানি যে প্রত্যেকটা কোণ এখানে কিন্তু 90 ডিগ্রি করে। এই যে চতুর্ভাগটা অঙ্কন করছি না, এখানে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমি সর্বদাই যেটা করব, এই যে ঘড়ির কাঁটার বিপরীতে এভাবে ঘুরাবো আমি। তো ঘড়ির কাঁটার বিপরীতে যদি আমি ঘুরাই, তাহলে আমি 1 বার 2 বার 3 বার, এখানে গেলে কত হয়? 4 বার। আমি যদি আবার একটু ঘুরিয়ে আসি, 5 6 7 8, এখানেও কত আছে? 8 আছে। যদি আমার 10 থাকতো তাহলে 9, এই যে 10, যত থাকবে এখানে আমি ততবার যাব। আমার যেহেতু কি আছে 8 রয়েছে, তাহলে আমি এখানে ঘুরাবো কয়বার? 8 বার। 1 2 3 4 5 6 7 8। এখন অনেকেই বোকা আছে যে কি করো, এভাবে কিন্তু ঘুরাও, কিন্তু বোকামো করার দরকার নেই। কেন ভাইয়া? কারণ এই জায়গাতে, এই রেখাটাকে কিন্তু আমরা একবার বলতে পারি 4 এর মান, একবার বলতে পারি 8 এর মান। মানে এই জায়গাতে 4ও হবে, আবার এই জায়গাতে 8ও হবে, আবার এই জায়গাতে কিন্তু 12ও হবে, 12টা 90 হবে। কিভাবে দেখো, যে আমি একবার ঘুরালে 4 হয়, দুবার ঘুরালে 8 হয়, তাহলে 3 বার যদি ঘুরিয়ে এখানে আনি তাহলে কত হবে? 12। আবার ঘুরিয়ে এখানে আনলে কত হবে? 16 হবে। তার মানে আমরা যদি এখানে 4-এর গুণিতকগুলো চিন্তা করি, তাহলে 4-এর গুণিতকগুলো এই জায়গায় অবস্থান করবে। তাহলে এক কথায় যখন আমরা 8 দেখব, তখন এক কথায় আমরা কি বলতে পারি? এভাবে না ঘুরিয়ে যখন আমরা একেবারে 8 দেখব, তখন এভাবে ঘোরার দরকার নেই। তখন আমরা ডিরেক্টলি বলবো যে আমাদের অবস্থানটা হবে ঠিক এই জায়গায়। ঘোরার কি দরকার? আমরা তো জানি এটা হবে 4 অথবা 8 অথবা 12। যদি মনে করো যে সাপোজ মনে করো এখানে বলছে 13, তুমি তো জানো যে এটা কত হবে? 12 না? এটা 4 8 12, এখন বলছে কত? 13। তো তুমি কি এখন 13 বার ঘুরাবা? এটা বোকামি। তো তুমি তো জানোই যে এটা হচ্ছে 12, এখানে আসি কত হবে? 12। তাহলে 12-র পর কত হচ্ছে? এই যে এটা 13। খুব সহজ না? তোমাকে জাস্ট চিহ্নিত করতে হবে যে কোনটা 12, কোনটা 13, কোনটা 8, কোনটা 2, কোনটা 3, এটা চিহ্নিত করতে হবে। হ্যাঁ, তাহলে আসো আমি আবার এটা মিশাই দিয়ে আবার লিখতেছি। এটা বারবার মিশানোর কারণ, বারবার লেখার কারণ কিন্তু তোমাদের এই বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে এখানে মেইন ছিল কি? 8, তাহলে এইটা হচ্ছে 8 বার। তাহলে এখানে যোগ কত আছে ভাই? 30। যোগ কত? 30। তাহলে আরও একটু সামনে যাবে, এই যে আর একটু সামনে গেল। মানে আমরা 8 বার ঘুরিয়ে কিন্তু 8টা 90, মানে কত? 772, 720 ডিগ্রি কোণে আমরা এখানে গিয়েছি। কিন্তু আমাদের আরও 30 ডিগ্রি কোণ যোগ করতে বলতেছে। তো 30 ডিগ্রি কোণ কতটুকু হবে?
এই পুরোটাই কিন্তু 90 ডিগ্রি কোণ, এই পুরোটাই কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। তাহলে 30 ডিগ্রি আর একটু হবে। এক কথায় আমাদের কোন চতুর্ভাগে এটা অবস্থান করতেছে? প্রথম চতুর্ভাগে। এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? প্রথম চতুর্ভাগে। আর আমরা কিন্তু অনেকেই জানি যে প্রথম চতুর্ভাগে কিন্তু সবাই পজিটিভ হয়, যার কারণে এখানকার যে চিহ্নটা, এই চিহ্নের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই চিহ্ন যা থাকবে তাই থাকবে। এখানে আরও একটা এক্সট্রা চিহ্ন আসবে, সেটা কত হবে? এই যে প্রথম চতুর্ভাগের জন্য প্লাস, আর এখানে এটা কিন্তু গুণ আকারে আছে। ক্লিয়ার? প্রথম চতুর্ভাগে গেছে কিনা আগে বলো। এই যে জিনিসটা প্রথম চতুর্ভাগে গেছে না? আমরা ঘুরিয়ে দেখলাম 8 ওখানে, আরও 30 প্রথম চতুর্ভাগে। আর আমরা কিন্তু জানি যে প্রথম চতুর্ভাগে, হ্যাঁ আমরা কিন্তু জানি যে প্রথম চতুর্ভাগে সব কয়টা পজিটিভ। আমি তাও লিখে দিচ্ছি, আপনার খাতায় নোট করে নেবেন। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। আর এই চতুর্ভাগে শুধু সাইন আর হবে কোসেক, এই দুটো পজিটিভ। আর এই চতুর্ভাগে ট্যান আর হবে কট, এই দুটো পজিটিভ। আর এই চতুর্ভাগে হবে সেক আর হবে কোসেক, লিখে দেন খাতায় যারা পারেন না, এই দুটো পজিটিভ। এটার একটু আর উদাহরণ দেবো, সমস্যা নেই। যেহেতু এই দুটো এখানে সবাই পজিটিভ, তাহলে আমি এখানে কি দিছি? পজিটিভ চিহ্ন দিছি। এরপরে লাস্ট যে কাজটা হবে 5 নাম্বার, সেই কাজটা হচ্ছে যে এইটার যে অনুপাত পরিবর্তন, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন। ত্রিকোণমিতিক পরিবর্তন। ত্রিকোণমিতিক পরিবর্তন বলতে কি বোঝাচ্ছেন ভাই আপনি? যে এই 90-এর সাথে যদি এখানে জোড় থাকে, 90-এর সাথে যদি এখানে জোড় থাকে, তাহলে এই যে এখানে সাইন দেখতেছো না, এই সাইনে থাকবে, কোনো পরিবর্তন হবে না। আর এখানে যে থিটাটা আছে, এই থিটাটা এখানে বসে যাবে। অর্থাৎ এখানে যে কোণটা আমরা লিখছি, ছোট কোণটা, সেই ছোট কোণটা এখানে বসিয়ে দেব। ঠিক আছে ভাই? বুঝি নেই। দেখো, আমার মনে করো যে এই 8-এর জায়গায় আছে 9 বা 13, এটা কি জোড় না বিজোড়? ভাই বিজোড় সংখ্যা। তাহলে এই বিজোড় সংখ্যা যদি থাকে, তাহলে এখানে যে বলছে কি ত্রিকোণমিতিক পরিবর্তন, তাহলে এই বিজোড় সংখ্যার জন্য এই সাইনটা হয়ে যাবে হলো কস থিটা। যদি এখানে ট্যান থাকতো, ট্যানটা হয়ে যেত কট থিটা। যদি এখানে কোনোভাবে সেক থাকতো, সেকটা হয়ে যেত কোসেক থিটা। ভাই বুঝি নেই, দেখো বুঝাচ্ছি। মনে করো এখানে সেক আছে, এখানে বিজোড় আছে। তাহলে এখন আমি এখানে কি সেক লিখবো? এখানে লিখেই দিচ্ছি যে সেকের পরিবর্তে বসাতে হবে কোসেক, তাহলে এখানে বসাতে হতো কোসেক। মনে করো যে না ভাই এখানে ট্যান আছে, কিন্তু এখানে কি আছে? বিজোড়ও আছে। তাহলে ট্যানের পরিবর্তে কি বসাবো আমি? কট। তাহলে এখানে ছিল মনে করো সাইন, তাহলে সাইনের পরিবর্তে এখন বসাতে হবে কি? ওই যে উপরে লিখে দিছি কি, সরি, কস বসাতে হবে। এখন মনে করো যে যেহেতু এখানে কি নাই? বিজোড় নাই, এটা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে সাইন এই সাইনেই থাকবে। যদি এখানে মনে করো সাইনের পরিবর্তে সেক থাকতো, তাহলে সেক এই সেকেই থাকতো। এই একটা অঙ্ক যদি ভালো করে বোঝো, আর দুনিয়ার কোনো অঙ্ক বুঝতে হবে না, এই একটা অঙ্ক ভালো বুঝলেই সব পারবা। আমি কি বলছি? যে যদি জোড় থাকে, সেক থেকেই থাকবে। কিন্তু যদি একটু বিজোড় হয়ে যায়, যদি 8টা হয়ে যায় 9, এটা তো বিজোড় সংখ্যা, জানোই তো, বিজোড় জোড় বিজোড় তো চেনো। তাই 9 হয়ে গেলে সেকের পরিবর্তে আমি কি বসাতে বলছি? এখানে বসবে হলো কসেক। এই কাজ। তাহলে যেহেতু আমাদের এখানে কি ছিল? যেহেতু আমাদের এখানে ভাই 8 ছিল একটা জোড় সংখ্যা, তাই এই সাইনের জন্য এই সাইনটাই বসবে। আর কি বলছি? এখানে যে ক্ষুদ্র কোণটা আছে, সেই ক্ষুদ্র কোণটাকে এখানে বসাই দিতে হবে। যে কোনো ক্ষুদ্র কোণ থাকতে পারে, সেটা হলো 30 ডিগ্রি থাকতে পারে, 60 ডিগ্রি থাকতে পারে, 45 ডিগ্রি থাকতে পারে। ওকে, তাহলে এখন আমরা মাইনাস আর প্লাসে যদি গুণ করি, তাহলে কত পাবো? মাইনাস, কারণ আমরা জানি মাইনাসে প্লাসে মাইনাস। আর সাইন 30 ডিগ্রি মানে আমরা সবাই জানি হাফ। আর যদি না জানো তাহলে ক্যালকুলেটর চাপ দাও। তাহলে আমরা প্রথমেই এইটাকে ক্যালকুলেশন করে কিন্তু বের করছিলাম -0.5, বা আমরা এক কথায় বলতে পারি -1/2। তাহলে সেটা মিলছে। তাহলে পরীক্ষার হলে যদি মনে করো এরকম কোশ্চেন আসে, তাহলে প্রথমত তুমি চেকিং করবা যে তোমার এইটার অ্যান্সার কত হবে। তারপরে তুমি সেটা করে মিলেই দেখবে, যে দেখলা যে ক্যালকুলেটরও তোমার -1/2 আসছে, আবার করার পরও দেখতেছো -1/2 আসছে, তার মানে তুমি এখানে ইনশাল্লাহ 2-এ 2 পাইছো। কিন্তু যদি তুমি দেখো ক্যালকুলেটরে, যে ক্যালকুলেটরে আসছে +1/2 আর তোমার অঙ্কে আসছে -1/2, তাহলে অঙ্ক কি হয়েছে? নির্ঘাত সার কাটা দিবে। এখন মনে করো সাপোজ মিলতেছে না, কোনোভাবেই তুমি পাচ্ছ না, কোনোভাবেই মিলাতে পারছো না। কিন্তু ক্যালকুলেটরে কি দেখছো? ক্যালকুলেটরে দেখছো হচ্ছে +1/2, কত ডিগ্রি মান? সাইন -750 ডিগ্রি মান। এখন তোমাকে একটা চালাকি করতে হবে, এখানে তোমাকে
তুমি এখানে মাইনাস বের করতে পারলেও তোমাকে ভুল করে হলেও প্লাস দিয়েই স্যারকে সুন্দর করে খাতাটা জমা দিয়ে আসবা। কারণ স্যার তো অত কিছু ভাই লক্ষ্য করবে না, স্যার দেখতেছি নিয়ম ঠিক আছে বান্দা 2 এ 2। এখানে স্যারের আমি যদি বলি স্যারের চোখ 90% চোখ আর কি টিক দেওয়ার পক্ষে। আমি যদি নিজেও খাতা কাটি এত কিছু তো তোমার দেখবো না ভাই, আমি উত্তর দেখবো। ঠিক আছে, হাফ অঙ্ক নিয়ম ঠিক আছে, 90 দ্বারা ভাগ করছে না, ঠিক আছে ওকে। যদি সাপোজ কোনোভাবে না মেলে বিপদে পড়ে যাও, সো বিপদে পড়ে গেলে এসব চোরাই বুদ্ধি করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো সব পরে বুঝছি এটা। সবাই বুঝছো এটা বলো। বলো সবাই বুঝছো এটা, ইয়েস অর নো? সবাই বুঝতে পারলে আমরা নেক্সট কোশ্চেনে যাবো। হ্যাঁ, একটা মিনিট। যারা বুঝবা না তারা আগেই প্লে করে দেখবে, ইনশাল্লাহ বুঝতে পারবো। হ্যাঁ, চতুর্ভাগটা বোঝো না, এই চতুর্ভাগটা তো কি বলবো, দেখো তার মানে তোমাদের অবস্থাটা কি জানো? তোমাদের অবস্থা হচ্ছে বাপের জন্মে বইটাও খুলে দেখো নি রে, তোরা বইটাও খুলে দেখো নেই, ঠিক আছে। দাঁড়াও, ঘড়ির কাঁটা বুঝি নাই, বোঝা গেছে ভাই। শোনেন, আপনারা এখানে প্রথম সেমিস্টারগুলো কি কোশ্চেন করতেছেন, যদি প্রথম সেমিস্টারগুলো এইসব কোশ্চেন করেন তাহলে আপনাদের কোশ্চেন জায়েজ আছে। আর যদি রেফার্ড খাওয়া স্টুডেন্ট এই কোশ্চেনগুলো করেন, এগুলো কিন্তু একেবারে নাজায়েজ ভাই, কারণ আপনারা বিন্দুমাত্র পড়াশোনা করেন নি। তাহলে যদি না করেন, শোনেন আমি বিস্তারিত আলোচনা করার জন্য এখানে আসিনি, জাস্ট আমি কয়েকটা কমন দেবো এই জন্য আসছি। তো আপনার বিস্তারিত আলোচনা করার সময়ও হবে না আমার, একদিনে 15টা অধ্যায় করানো সম্ভব না। যদি সম্ভব হইতো তাহলে আমি 4 মাস ধরে কোর্স চালাইতাম না, বলতাম যে একদিনে এসো সব পড়াইতাম, হয়ে যেত শেষ, আমার 4 মাসে কোনো ঝামেলাই থাকতো না। সো আপনারা যেটা করবেন, ইউটিউবে আমার এগুলো সপ্তমাদের বিস্তারিত ক্লাস আছে, অষ্টমাদের আছে, নাও থাকতে পারে। সো আপনারা যদি ক্লাস নিতে চান পেইড নিতে পারেন, আনপেইড যদি হন তাহলে ইউটিউব থেকে যা আছে ওখান থেকে শিখে নেবেন। সো এরপরে আসেন নেক্সট টপিক, এটা আপনারা অ্যাগেইন দেখার চেষ্টা করবেন ভিডিওটা প্লে করে। আর যদি তাও না বোঝেন তাহলে আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করা আছে ইউটিউবে, সুন্দরভাবে সপ্তমাদের ক্লাস আলোচনা করা আছে, দেখে নেবেন। আচ্ছা, এর পরের টপিক, এর পরে যে কোশ্চিনটা দেওয়া আছে, একটু কোশ্চিনটা আমি দেখি। ওকে, খুবই চমৎকার একটা কোশ্চিন, এটা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ের কোশ্চিন। এটা এরকম কোশ্চিন দেওয়া আছে, tan ইনভার্স 1 2 প্লাস হচ্ছে আবার tan ইনভার্স
1 3 1 ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে tan ইনভার্স 1 ডিভাইডেড বাই 3 এত এর মান কত, এত এর মান কত। তো আমি এত এর মান কতটাও লিখে দিলাম দেখ। সো খুবই ভালো একটা কোশ্চেন এটা। তো এই কোশ্চেনটার জন্য কিন্তু আমাদের অষ্টম অধ্যায়ের বেশ কতগুলো সূত্র মনে রাখতে হয়। এখানে কিন্তু আমরা এখন ত্রিকোণমিতির পার্টে আসছি। তো ত্রিকোণমিতি পার্টের মেইন টপিকে হচ্ছে আমাদের কিন্তু কি মুখস্থ করতে হয় বলো দেখি। আমাদের মেইন পার্টেই হচ্ছে যে সূত্রগুলো মুখস্থ করতে হয়। সূত্র মুখস্থ করা ছাড়া ত্রিকোণমিতি অসম্ভব একটা বিষয়, কারণ এখানে প্রত্যেকটা অঙ্কে সূত্র লাগবে। যেমন এই অঙ্কটাতে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হলো যে tan ইনভার্স x প্লাস হচ্ছে tan ইনভার্স y এর ফর্মুলা। তাহলে সেই ফর্মুলাটা কি ভাইয়া? ফর্মুলাটা হচ্ছে tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে বারবার সূত্রগুলো। আমি যদি এখানে মাইনাসের কথা চিন্তা করি, ধরো সাপোজ এখানে মাইনাস আছে, তো মাইনাসের ক্ষেত্রে শুধু একটু কাজ করতে হবে, উল্টাই দিতে হবে। কীরকম? tan ইনভার্স, এই যে মাইনাসের জন্য এখানে একটা মাইনাস হবে আর নিচে হবে প্লাস, মানে উল্টাটা। এইটা যেটা লিখছি এটা তার বিপরীতটা। তাহলে এরকম করে যদি আমি এখানেও চিন্তা করি, এইটা x এইটা হচ্ছে y, তাহলে এই xy এর জন্য আমি যদি এখন সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এখন কি হবে? tan ইনভার্স x প্লাস y, এইটা x প্লাস এইটা y ডিভাইডেড বাই 1 মাইনাস এইটা x ইন্টু এইটা y। তাহলে এখন একটু ক্যালকুলেশন করে দেখি কি হয়। ক্যালকুলেশন করলে 3 দুগুণ কত হয়? 6 হয়। এবং আমরা যদি এখানে একটু ভাগ করি, 2 এর সাথে 6 তাহলে কত হয়? 3 যোগ উপরে কত হবে? 3 এর সাথে 6 ভাগ করলে কত হবে? 2। তাহলে লসাগু তো পারো সবাই নাকি? মোটামুটি লসাগু করলে ভালো ভাই, না পারলে কিন্তু বিপদ। তাহলে 3 দুগুণে কত হয়? 6। তাহলে আমাদের উপরে যত থাকবে নিচেও কিন্তু ওই অতই আসবে। দেখো যে উপরে আসতেছে আমার 5 বাই কত? 6। 3 আর 2 যোগ করলে কত হয়? 5, আর নিচে কত? 6। আর এখানেও যদি আমি লসাগু করি তাহলে এখানে কত আসবে? 6 মাইনাস এখানে 6 আর 6 কাটাকাটি করলে 1। তাহলে কি আসতেছে দেখো দেখি, tan ইনভার্স 5/6, নিচেও কত আসতেছে? 5/6। দেখো তো একই না? এখানেও 6 আর 1 বিয়োগ করলে কত হয়? 5, 6। এখন যদি বলো যে ভাই এই যে এই জিনিসটা বুঝলাম না হয় যে ভাই এখানে x আছে জন্য এখানেও x আছে, এখানে হাফ আছে সেজন্য আপনি এখানেও হাফ দিছেন, এখানে y আছে এখানেও y আছে, তাহলে এখানে y এখানে y, 1 মাইনাস এটা x এটা y লিখছে, বুঝছেন? কিন্তু ভাই আমি তো এইটা বুঝতেছি না। এই কোশ্চেনটা যদি কেউ করো, এই যে কোশ্চেনটা, পিটন খাওয়া পিটন। এই কোশ্চেনটা কি এই তোমার ডিপ্লোমা পর্যায়ের কোশ্চেন পড়ে? এটা ক্লাস 5-এর 4-এর কোশ্চেন, যে এটা একটা লসাগু গসাগু সিম্পল একটা ভগ্নাংশের ম্যাথ। তো এই ভগ্নাংশটা তো ভাই আমার বোঝানোর দায়িত্ব আমার না, বোঝানোর দায়িত্ব কি আমার? এই ভগ্নাংশ এটা হচ্ছে ক্লাস 5-এর বাচ্চা ভালোভাবে রপ্ত করতে পারে, ক্লাস 4-5-এর বাচ্চাগুলো। যদি আপনারা এইটাও না পারেন তাহলে চিন্তা করা যায় যে আপনারা আসলে এই ডিপ্লোমাতে এসে কি করবেন। সো নিজেদের সম্মানটা ধরে রাখবেন। যদি না পারেন কমেন্ট করার দরকার নেই, চুপচাপ থাকবেন। আপনারা হচ্ছে চুপ করে ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে লিখবেন যে ভগ্নাংশ পারি না। ইউটিউব সুন্দর করে ছোটো ছোটো ভিডিও দিয়ে দিবে, আপনার ভগ্নাংশ সেখান থেকে শিখে নেবেন। ঠিক আছে? তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হয়? 5/6 হয়। তাহলে কাটাকাটি যদি এখন করি, কাটাকাটি করলে এখানে কত পাবো? tan ইনভার্স শুধু 1 পাবো। এই যে কাটাকাটি করলে অনেকে মনে মনে কী কয় জানো? ভাই 0 হবে না? 0 হবে? আরে কাটাকাটি করলে কখনো 0 হয়? কাটাকাটি করলে যদি কিছু না থাকে তাহলে সেটা সর্বদাই কত হবে? 1 হবে। এখন আসো এবার ক্যালকুলেটরে আমাদেরকে এটার ক্যালকুলেশন করতে হবে যে আমাদের tan ইনভার্স 1 এর মান কত। দেখো আমি ক্যালকুলেটরে চাপ দিছি কি tan ইনভার্স 1 = 35 ডিগ্রি। ভাই কেমনে চাপ দিলেন? দেখো প্রথমে চাপ দিবা শিফট, কি চাপ দিবা? শিফট চাপ দেওয়ার পর tan চাপ দিবা। দেখো tan ইনভার্স চলে আসছে না? tan ইনভার্স চলে আসছে। এখন কি করবা? এই যে 1 কত আসছে? 35 ডিগ্রি। তাহলে আমরা কাটাকাটি করার পর পাইলাম হচ্ছে 1। এখন tan ইনভার্স এটা ক্যালকুলেটরে চাপ দেবো, কত আসে? 35 ডিগ্রি। তাহলে সেই মানটা আমরা এখানে বসাই দেবো। তাহলে tan ইনভার্স 1 এর মান হচ্ছে 35 ডিগ্রি। তুমি এই 35 ডিগ্রিটাকে চাইলে π/4 লিখতে পারো, অর্থাৎ তুমি এটাকে রেডিয়ানে লিখবা। আমরা জানি পাই মানে কত? 180 ডিগ্রি না? আবার এই পাইটাকে কিন্তু আমরা অনেকভাবে ভাগ করতে পারি। আমি এটা মিশিয়ে দিচ্ছি, পরে তুলে নিবা। পাইটাকে আমরা লিখতে পারি π/2 দ্বারা, অর্থাৎ 90 ডিগ্রি। পাইটাকে লিখতে পারি আমরা π/4 দ্বারা 35 ডিগ্রি। পাইটাকে লিখতে পারি π/3 দ্বারা, কত হয়? 60 ডিগ্রি। পাইটাকে লিখতে পারি π/6 দ্বারা, মানে কত? 30 ডিগ্রি। এই যে দেখো আমরা এই যে 1 মানে 35 ডিগ্রি না, সেই 35টাকে লিখলাম কত? π/4।
ঠিক আছে, 45টাকে লিখলাম হচ্ছে আমরা π/4 লিখলাম। ওকে 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 ক্লিয়ার। ওকে আমরা একটু দ্রুত শোনো, যদি নাও বোঝো ভাই মুখস্থ করবা। দেখো ভাই সময় নাই, এমনিতে রেফার্ট খাইছো, তার উপর সারা বছর কিছু পড়ো না, তো এখন আমরা এই সময় এসে কি বোঝানো সম্ভব? একটা টিচারের পক্ষে কখনোভাবে এটা সম্ভব না। তুমি যদি কমন পেতে চাও দুটা কাজ করতে হবে ভাই, একটা হয় কমন নিবা, অথবা তুমি বুঝবা। কোনটা করবা বলো? বুঝবা, বুঝতে গেলে 3-4টাও কমন পাবা না। আর যদি কমন নিতে চাও তাহলে আমাকে না বুঝাই, মানে বুঝাবো, হ্যাঁ বুঝাচ্ছি, যে এটাও তো বুঝাইলাম, কারণ এটা ডিপলি তো আমি একটা অধ্যায়ের ভেতর থেকে বুঝাতে পারবো না। যা বোঝানো আমি বুঝাইছি একটা অঙ্কতে, কিন্তু ওই অধ্যায়টা কোত্থেকে আইলো, ওই অধ্যায়ের কতগুলো সূত্র, এগুলো তো বোঝানো সম্ভব না। সো এখন যা বুঝাইছি এটাই বুঝে তুমি এইভাবেই করবা, ক্লিয়ার? যাতে করে আমি বেশি ম্যাথ করাতে পারি আর কি, নাহলে কখনোই সম্ভব না। হ্যাঁ, আর আমি লাস্টে মানে শেষের দিকে, হ্যাঁ ক্যালকুলেটারে 50 আসে, 50 কীভাবে আসে? আঁকা মাথা ঠিক আছে, ক্যালকুলেটারে 50 যেমন আসবেই না, তোমার ক্যালকুলেটারে মাথা নষ্ট হয়েছে। তো আরেকটা বিষয় জানি কি বলতেছিলাম, ক্লাসটা শেষে মানে শেষ করে আমি একটা সাজেশন দেবো, রচনা একটা সাজেশন দেবো, আপনারা ওইভাবে সবগুলো রচনা ইনশাল্লাহ মুখস্থ করে যাবেন। 6টা রচনা দিই বা 7টা রচনা দিই, সবগুলো কী করে যাবেন? মুখস্থ করে যাবেন, ইনশাল্লাহ কমন পাবেন। আচ্ছা, এরপরে তোমাদের জ্বালায় এখন পর্যন্ত আমি একটা কোশ্চিনে অতি সংক্ষিপ্ত শেষ করতে পারিনি, তাড়াতাড়ি শেষ করতে হবে। হ্যাঁ দেখো, এরপরের কোশ্চিনটা, এটা মুখস্থ করবো সবাই, এইটা মুখস্থ করবো যেটা করাইলাম। এরপরের কোশ্চিনটা দেখো, এরপরের কোশ্চিনটা হবে এরকম সুন্দর একটা কোশ্চিন করছে। এই কোশ্চিনটার বেশ কয়েকটা ভাগ আছে। 10 নাম্বার, সাইন টয়েস এ কে ট্যান এতে রূপান্তর করো, এটাও একটা সূত্র। এটা হচ্ছে 10 অধ্যায়ের সূত্র। এটা কয় অধ্যায় সূত্র রে? এটা হচ্ছে 10 অধ্যায়ের সূত্র। আচ্ছা, সাইন 2 এর বেশ কয়েকটা সূত্র আছে, আমি লিখে দিচ্ছি, লিখে নাও। এই সাইন 2 বলা হয় রাজা। এই 2টাকে সামনে আনবা, তাহলে কি লেখা যায়? 2টাকে সামনে আনলাম, তাহলে 2 সাইনে কস মন খারাপ করে আসছে, এই যে কস দিলাম। এটা হলো বিশ্ববিখ্যাত সূত্র, যেটাকে আমি বলে থাকি রাজা। এই রাজা আজকে পড়তেছো, আবার কালকে যখন যাবার থার্ডে তখনও লাগবে, ঠিক আছে? বা সেকেন্ডে, যারা ফার্স্টে দেখতেছো, কালকে যখন সেকেন্ডে উঠবা এটা লাগবেই ক্যালকুলাসে, তাহলে এটাকে বল রাজা। তারপরে সাইন 2 এর আরও 2টা সূত্র আছে, একটা মিনিট। এইটা হচ্ছে তোমাদের 10ম অধ্যায়ের সূত্র, এবং 10ম অধ্যায় থেকে কিন্তু ইনশাল্লাহ এই একটা সূত্র হোক বা 2টা সূত্র হোক, 10ম অধ্যায় থেকে সূত্র থাকবে। হ্যাঁ আচ্ছা দেখো, আমরা হচ্ছে এখানে যেটা করব, 2টাকে সামনে যেমন নিয়ে আসছি না, ঠিক তেমনই এখানেও আমরা 2টাকে সামনে নিয়ে আসবো, বাট এখানে ট্যানে দেবো, আর নিচে হচ্ছে 1 প্লাস হচ্ছে ট্যান স্কোয়ারই। এইটা হচ্ছে আমাদের সূত্রটা, ঠিক আছে? এটার আরেকটা ফর্মুলা আছে, সাইন 2a সাইন 2a আচ্ছা, ওইটা না দিয়ে আমি এইটা দিই। দেখো, ট্যান 2a, যে কয়টা লিখতেছি সেগুলো মুখস্থ করবে। ট্যান 2a, এই যে এইটা যেটা লিখছো এটাও সেম জিনিস, শুধু এখানে কি হবে, এখানে 2টা সামনে আসবে, একই জিনিস, শুধু এইটা প্লাস আছে, এটা মাইনাস হবে। দেখো, এইটাকে যেমন বলছে কি এখানে, যে সাইন 2a কে ট্যান এতে রূপান্তর করো, এই কোশ্চিনটা চেঞ্জ করে এভাবে দিতে পারতো, যে ট্যান 2a কে ট্যান এতে রূপান্তর করো। তখন তুমি কি করতা? ডিরেক্ট এই সূত্রটা লিখে দিতা, আর কোনো কিছু করা লাগবে না, এই সূত্রটা ডিরেক্ট লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এইটা আসতে পারে, যেমন দেখো
যদি বলে যে cos 2a কে tan এ রূপান্তর করো, তখন এটার অ্যান্সার হচ্ছে 1 - tan স্কয়ার a 1 + tan স্কয়ার a। এটা মুখস্থ করবো, এটা অনেকবার আসছে বোর্ডে। 2018 সাল, 2017 সাল, 2016 সাল, এফআর 15, 14 বেশ কয়েকবার আসছে। সো এইটাও মনে রাখবে সূত্রটা। ওকে ওকে, নর্মালি এই কয়েকটায় পড়বা। এখানে কয়টা লিখছি? 4টা। এই 4টা পড়বা, ইনশাল্লাহ এই 4টার ভেতর থেকে একটা কমন পাবা। যদি মনে করো এইটা দিয়ে কোনো অঙ্কও দেয়, অঙ্ক আশা করি করতে পারবা। আমি এই 4টা সূত্র লিখে দিয়েছি এখানে, এই 4টা দিয়ে কিন্তু অঙ্কও দিতে পারে। কীরকম দেখো, যেমন এখানে 2 নম্বরে একটা অঙ্ক আছে। এখানে অঙ্ক বলছে কি যে tan থিটা ইকুয়াল হাফ হলে sin 2 থিটা ইকুয়াল হোয়াট। দেখো একটা অঙ্ক করাই দিচ্ছে আমি, এইটা সূত্র হবে এইটা দিয়ে। দেখো এখানে বলছে যে, আমি সূত্রটা এখানে লিখে রাখতেছি, এখানে থাক। এখানে বলতেছে যে tan, মনে করো যে tan a বা থিটা ইকুয়াল হাফ হলে sin 2a ইজ ইকুয়াল হোয়াট। যদি এরকম অঙ্ক আসে তাহলে তোমরা অনেকেই সূত্র জানো, কিন্তু অনেকে বোকার মতো এই সূত্র জানার ফলে এই অঙ্কটা রেখে আসো। সো এইটা দেখো এখানে বলছে কি যে sin 2 এর মান বের করতে বলছে। দেখো sin 2 এর মান বের করতে বলছে এবং tan এর মান দেওয়া আছে। তাহলে আমরা sin 2 এর সূত্রই জানি tan a 1 + tan স্কয়ার। তাহলে আমরা যদি এখানে নর্মালি tan এর মানটা বসাই দিই, tan এর মান কত? হাফ। এই যে হাফ বসাইলাম, আবার নিচে কত? tan স্কয়ার আছে। তাহলে tan a এটার মান হচ্ছে কত? হাফ। স্কয়ার আছে, তাহলে এটার উপর স্কয়ার দেবো। তাহলে এটাকে নর্মালি ক্যালকুলেশন করে যা পাবে সেটাই অ্যান্সার। তো যদি এরকম অঙ্কও পাও, এরকম হয় অঙ্ক পাবা অথবা হচ্ছে সূত্র পাবা, এটা ইনশাল্লাহ 100% কমন। ঠিক আছে, এটা মিস হবে না। হয় অঙ্ক পাবা অথবা কি পাবা? সূত্র পাবা 10 অধ্যায় থেকে অতি সংক্ষিপ্তের জন্য। তাহলে অবশ্যই তোমরা এভাবে করার চেষ্টা করবা। এখানে tan এর মানটা আমার এই যে দেওয়াই আছে হাফ, এই যে হাফ আমি এখানে বসাইছি, এটা সূত্র। আবার 1 + tan স্কয়ার আছে, tan এর মানটা হাফ দিছি, তার উপর স্কয়ার দিছি। আশা করি এই বিষয়টা সবার বোঝা উচিত। আচ্ছা, এরপরে আসো এরপরের কোশ্চিনটা এরকম বলছে যে সুন্দর একটা কোশ্চিন, সেটা হলো যে কি রে মার্কারে কালি যায় কই, সাইন ইনভার্স x ইকুয়াল থিটা হলে tan এর মান কত? tan থিটা এর মান কত? দেখো এখানে কিন্তু তোমরা একটা বিষয় লক্ষ্য করছো, যারা ক্লাস করতেছো, আমি কিন্তু একটা করে কোশ্চিন সলভ করতেছি এবং সেইটা কোশ্চিনের আন্ডারে কিন্তু আমি বেশ আরও কয়েকটা কোশ্চিন আপনাদেরকে তুলে দিচ্ছি। কেন বলেন তো? কারণ আমরা যদি ওই কোশ্চিনটা করি, মানে ওই অধ্যায়টা সম্পর্কে কিন্তু একটা ধারণা পাচ্ছি, প্লাস হচ্ছে আমি যেটা করতেছি ওই অধ্যায়টাতে আরও যে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চিন যেগুলো আসে প্রত্যেকবারই, সেই কোশ্চিনগুলো কিন্তু আমি লিখে দিচ্ছি। এতে করে আপনাদের সুবিধা হবে বেশি। আপনারা কিন্তু এক ঢিলে 2 পাখি মারতে পারছেন। অর্থাৎ অতি সংক্ষিপ্তের কোনো প্যারাই নেই আপনাদের। আর আপনারা যদি এই ক্লাসগুলো করে যেগুলো বলছি ওগুলো করেন, ইনশাল্লাহ সব কমন পাবেন পরীক্ষায়। শুধু জাস্ট মনে রাখতে হবে। যেমন এই অঙ্কটা, এটা 11 অধ্যায়ের অঙ্ক। এটা কত অধ্যায়ের অঙ্ক? 11 অধ্যায়ের অঙ্ক। এই যে ইনভার্স আছে, ইনভার্স দেখলে বুঝবে 11 অধ্যায়ের অঙ্ক, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হলো সাইন ইনভার্স x ইকুয়াল থিটা হলে tan থিটা এর মান কত আর কি। তো এখন এই যে tan থিটা, এই tan থিটা ইকুয়াল আমরা কি জানি অ্যাকচুয়ালি? tan থিটা ইকুয়াল ভাই নর্মালি আমরা জানি হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তো এখানে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? এখানে দেখো সাইনটা কিন্তু এখানে ইনভার্স আকারে আছে, মানে কি আকারে আছে? ভাগ আকারে আছে। ভাগ আকারে বোঝো, এই যে 1/x, এটাকে আমরা x ইনভার্স লিখতে পারি। তাহলে যদি এটা ভাগ আকারে থাকে এই সাইনটা, এটা এইদিকে যে কি হবে ভাই? এদিকে যে গুণ হবে, তাহলে কি হবে? সাইন থিটা হবে। তার মানে আমরা এই যে সাইন থিটা, এই সাইন থিটার মান কিন্তু আমরা বলতেই পারি x। আবারও বলতেছি, সাইন ইনভার্স x ইকুয়াল থিটা দেওয়া আছে। তো ইনভার্স থাকার কারণে কিন্তু সাইনটা x এর সাথে গুণ আকারে 1 ডিভাইডেড বাই মানে গুণ আকারে আছে, অর্থাৎ সাইনটা এখানে কিন্তু ভাগ অবস্থায় আছে আর কি। তাহলে ভাগ থাকলে এই সাইনটা পরবর্তীতে এই থিটার সাথে কি হলো? গুণ হলো। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি বিষয়টা, দেখেন, ধুর এই ফোন আর হাতে জাস্ট গরম হয়ে যায়। দেখেন আমি যদি মনে করো যে এটাকে এইভাবে লিখি, কারো সমস্যা আছে রে?
বল, কারো সমস্যা আছে? না ভাই সমস্যা নেই। তাহলে এই ভাগটা এদিকে যে কি হবে, এই যে গুণ হলো, এটাকে আমি বলতে চাচ্ছি যে সাইন থিটা ইকুয়াল এক্স। কিন্তু ভাই এখন তো কস থিটার মান জানি না, কোনো ব্যাপার না, আমরা এবার কস থিটার মানটাও বের করার চেষ্টা করব। তো কস থিটার মান বের করার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা কিন্তু একটা সূত্র জানি। কি সূত্র ভাইয়া? কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। জানি কিনা বল? না ভাই জানি না। খুব ভালো, এটা কি জানিস না তুই? ধুর, সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1, এটা কি জানিস না? জি ভাই জানি তো এটা। তাহলে এখান থেকেই তো আমরা বের করছি যে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল, এই সাইনটাকে ওইদিকে ভাগ করে দিলাম, মানে পার করে দিলাম, তাহলে কী হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আবার এই স্কোয়ারটাকে যদি আমি এদিকে পার করে দিই তাহলে রুট। তাহলে আমরা যেটা করবো, এখান থেকে আমরা শুধু কস থিটার মান বের করবো। তাহলে কি লেখা যায়? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা অনেকের কাছে মনে হচ্ছে খুব কঠিন বিষয়, কিন্তু এটা সহজ বিষয়, পানির মতো সহজ বিষয়টা, ঠিক আছে? যেহেতু এখানে কস থিটার মান জানি না, তো কস থিটার মানটা আমরা বের করতেছি। তাহলে কস থিটা ইকুয়াল কি লেখা যায়? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটার মানটা আমরা এখানে বের করছি কত? এক্স। তাহলে সেই সাইন থিটার মানটা যদি আমি এখানে বসাই দিই তাহলে কি হবে? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কি হলো ভাইয়া? সাইন থিটার মানটা এই যে এক্স, তাহলে এখানেও স্কোয়ার আছে, তাহলে এক্সের উপর স্কোয়ার হবে। তাহলে এই যে কসের মান কত? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। সহজ বিষয়গুলো, খুবই সহজ। 11 অধ্যায় যারা করছো তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না, এগুলো তাদের কাছে কি কোনো ব্যাপারই না। ওকে, সো এই কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। তো যদি কেউ নাও বুঝো, মুখস্থ করবা। ওকে ওকে, সো এখন আমাকে একটু মার্কারে কালি ভরাতে হবে। তোমাদের আরও এখানে আরও তোমাদের হচ্ছে দুইটা কোশ্চেন আছে, আরও দুটা কোশ্চেন আমি দেখাই দেবো, তাহলে আমাদের অতিসংক্ষিপ্তের পার্টটা শেষ হবে। বৃত্তের সমীকরণ সবাই পড়ছো কি একটু বলো? বৃত্তের সমীকরণ আছে না? বৃত্তের সমীকরণ 15 অধ্যায়, একেবারে 15 অধ্যায়ে দেখো বৃত্তের সমীকরণ আছে। এই সমীকরণটা আমাদেরকে একেবারেই মুখস্থ করতে হবে, ঠিক আছে? খুব ভালো করে বৃত্তের সমীকরণটা আমাদের মুখস্থ করতে হবে। আমি একটু কালি ভরে নিই। বৃত্তের সমীকরণ 15 অধ্যায় বের করে দেখতে পারো। ম্যাথে কি অ্যান্সার দেখে নাম্বার দেয় নাকি নিয়ম দেখে? অ্যান্সার হলো দুটাই। তোমার অঙ্কের নিয়মটাও দেখে স্যার, প্লাস হচ্ছে তোমার অ্যান্সারটাও দেখে। এখন মনে করো যে তোমার অ্যান্সার ভুল হয়েছে কিন্তু নিয়ম ঠিক আছে, তখন কিন্তু টিচাররা দয়া মায়া করে কিন্তু 1-2 মার্ক দেয়, বুঝছো? সেই জন্য ফোকাস কোথায় দিতে হবে বলো দেখি? ফোকাস দিতে হবে নিয়মে, অঙ্কের উত্তরে না। তো নিয়ম ভালো করে শিখে যাবা, ইনশাল্লাহ দেখবা যে পাস তোমার কেউ আটকাতে পারবে না, বুঝছো? তুমি পাস করবাই, পাস ইনশাল্লাহ করবাই তুমি, ঠিক আছে? ওকে, তাহলে বৃত্তের সমীকরণ 15 নম্বর অধ্যায়। মজার ব্যাপার কি জানো? এই বৃত্তের সমীকরণটা কিন্তু রেফার্ড পরীক্ষা অনেক বেশি আসে। এটা 2018 সালের রেফার্ড পরীক্ষা, 2022 সালের রেফার্ড পরীক্ষা, 2017 সালের রেফার্ড পরীক্ষা, 2009 সাল, 2005 সাল, 2004 সালের রেফার্ড পরীক্ষা আসছিল। এবং আমরা কিন্তু এখানে যারা রেফার্ড পরীক্ষার্থী এখন, তোমাদেরকে একটা বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে, তোমাকে বেশি বেশি করে পড়তে হবে রেফার্ড কোশ্চিনটা, নট
মানে সাধারণ কোশ্চেন। যেহেতু তোমার ম্যাথমেটিক্স 1 পরীক্ষাটা এবার কিন্তু সিঙ্গেলি তোমাদের জন্যই বিশেষ করে বানানো হচ্ছে কোশ্চেন। যখন দেখা যায় যে রেফার পরীক্ষা এমন এমন ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ পরীক্ষার সাথে মানে পরীক্ষার্থী যারা আছে তাদের সাথে দিতে হয়, সেই বিষয়টা আলাদা। কিন্তু যেহেতু ম্যাথমেটিক্স 1 কারো নাই, মানে তোমার ব্যক্তিগতভাবে তোমাকে মানে বানাই দিচ্ছে, সেই কোশ্চেনটা কিন্তু একটু হার্ড করে, মানে একটু কঠিন করে তারা। তো সেই জন্য চেষ্টা করবা কি যে রেফারের যে কোশ্চেনগুলো আছে শুধু সেগুলো একটু বেশি বেশি করে করার জন্য, ঠিক আছে? আচ্ছা, 11 নম্বর, বৃত্তের আদর্শ সমীকরণ। তাহলে বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে খুব সিম্পলি লিখবা x স্কোয়ার y স্কোয়ার প্লাস 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে c ইজ ইকুয়াল 0। এইটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ, খুব ভালো করে পড়বা। তাহলে আমাদের মোটামুটি এগুলোই হচ্ছে রেফারের একটা আমি হচ্ছে মানে ফরম্যাট করাই দিলাম আর কি। সো এগুলো যদি করো ইনশাল্লাহ এখান থেকে কমন পাওয়া। বৃত্তের সমীকরণটা একটু ভালোভাবে মুখস্থ করিও, ঠিক আছে? সো এই ছিল আমাদের হচ্ছে একটা রেফারের অতি সংক্ষিপ্তের মানে যতগুলো ছিল সেগুলো সমাধান করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন আসো হলো তোমাদের সংক্ষিপ্ত যে কোশ্চেন আছে প্লাস হচ্ছে রচনামূলক কোশ্চেন, সেগুলোর দিকে। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, দেখো আমি মিশিয়ে দিলাম এগুলা। এখন সংক্ষিপ্ত আসো এবং রচনামূলকে। সো আমি দেখো যদি সংক্ষিপ্তের কথা বলি তাহলে এখানে কিন্তু সংক্ষিপ্ত রয়েছে অনেকগুলো, রচনার যদি কথা বলি রচনাও রয়েছে কিন্তু অনেকগুলো, বুঝছো? এখন এখানে আমি ধরে ধরে কিছু রচনামূলক বা সংক্ষিপ্ত করাবো যেগুলো আমার মনে হয় যে সেটা আসার জন্য একদম উপযোগী আর কি। সো যেমন এখানে আমি 12 অধ্যায় থেকে একটা কোশ্চেন এখানে বেছে নিচ্ছি সংক্ষিপ্তের। প্রথমেই সংক্ষিপ্তটা বলা আছে কি, দেখো কোশ্চেনটা যে এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজে হ্যাঁ cos a ইজ ইকুয়াল হচ্ছে, দেখো এটা পারো কিনা সবাই, sin b মাইনাস হচ্ছে cos c হলে দেখাও যে ত্রিভুজটা সমীকরণী, হলে দেখাও যে ত্রিভুজটি বানানটা কি হলো, সমকোণী। এখন দেখো একটা সমকোণী ত্রিভুজ বলতে আমরা আসলে কি বুঝি বলো? যে কোনো একটা কোণের মান 90 ডিগ্রি হতে হলেই মানে যদি হয় তাহলে সেটাই সমকোণী ত্রিভুজ। কিচ্ছু ভাবার দরকার নেই, কিছু চিন্তা করারও দরকার নেই, জাস্ট সুন্দরভাবে আমি যেভাবে দেখাচ্ছি তুমি সেভাবেই শিখবে। এটা প্রথমে তোমাকে লিখতে হবে এই অঙ্কটার জন্য দেওয়া আছে কি দেওয়া আছে ভাই, মনে রাখবে যে প্রত্যেকটা অঙ্ক কিন্তু করার একটা সুন্দর সিস্টেম থাকে, তো সেই সিস্টেমটা মানে ফলো করবা। যেমন এই অঙ্কটার সিস্টেম হচ্ছে প্রথমে আমাকে লিখতে হয় দেওয়া আছে দিয়ে শুরু করতে হয় আর কি। তো দেওয়া আছে কি যে cos a ইকুয়াল sin b মাইনাস হচ্ছে cos c, এটা দেওয়া আছে। এখন আমরা কিন্তু একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে যে cos c মাইনাস cos d কিংবা cos c প্লাস cos d এর সূত্র। তো আমি cosগুলোকে সেই জন্য একসাথে নিয়ে আসলাম আর সাইনটাকে একটা জায়গায় রাখলাম। দেখেন তো কি করলাম, যেটা দেওয়া আছে সেটা লিখছি, সেখান থেকে আমি কসটাকে একটু আলাদা করছি। হ্যাঁ, কসটাকে একটু কি করছি, আলাদা করছি। তাহলে এই যে কসটাকে আলাদা করলাম সেটার জন্য এখন একটা ফর্মুলা আমাদেরকে শিখতে হবে, সেটা হলো কি যে cos c প্লাস হচ্ছে cos d এর সূত্র, cos c প্লাস হচ্ছে cos d এর সূত্র। এগুলো কিন্তু আবার দেখা যায় যে অতি সংক্ষিপ্ত কিন্তু দিয়ে দেয় যে cos c প্লাস cos d এর সূত্রটা লেখো কিংবা cos c মাইনাস cos d এর সূত্র লেখো। সেই জন্য এই cos c cos d এর সূত্র কিংবা sin c sin d এর সূত্রটা মনে রাখাটা খুবই বেশি গুরুত্বপূর্ণ আর কি। তো এখন এই যে cos c প্লাস cos d এর সূত্রটা একটু দেখো, আমরা এটাকে c এটাকে d ধরবো আর কি অঙ্ক করার ক্ষেত্রে। তাহলে সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এখানে হবে তোমার 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। আর যদি আমি মাইনাসের কথায় আসি, মাইনাসেরটাও লিখে দিচ্ছি, দেখো 2 সাইন হবে এখানে c মাইনাস প্লাস d ইন্টু আবার সাইন এখানে হবে d মাইনাস c। এইটা একটু বেশি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ এই যে এইটা লাস্টেরটা লিখে দিলাম এইটা, কারণ এখানে একটু ভিন্নতা থাকে, তো এখানে তোমার d মাইনাস c দেওয়া থাকে
এখানে কি থাকে ডি মাইনাস সি দেওয়া থাকে, যার কারণে অনেকে এটা ভুল করে আর কি। তো এইটাও বেশি দেয় আর কি পরীক্ষায়। তো এইটা মনে রাখবে, হ্যাঁ, তাহলে এটা মনে রাখবে। তাহলে কস সি প্লাস হচ্ছে কস ডি, আর একটা হচ্ছে কস সি মাইনাস কস ডি সূত্র। ওকে, আচ্ছা ওকে, তাহলে এরপরে দেখো, তাহলে এইটা একটা ফর্মুলা, যেটা ফর্মুলা আমি লিখছি সেটা আমি এখন বসাই দিই, এখানে যা আছে তাই বসাই দিচ্ছি। কস সি মাইনাস ডি, সরি এখানে তো ভাই এবিসির বিষয়টা একটু আলাদা। কি দেওয়া আছে এখানে? এখানে দেওয়া আছে প্রথমে এ আর সি, তাই না? এই যে এ আর সি, তাহলে এ প্লাস সি ভাগ 2 ইন্টু এ মাইনাস সি ভাগ 2। ওকে, এখন এইটাকে আমি একটা ফর্মুলা রূপান্তর করবো, সেটা হলো রাজার ফর্মুলা। দেখছো, বলতে না বলতে রাজার ফর্মুলার ম্যাথ চলে আসছে। দেখো এটা বোঝো কিনা। রাজার ফর্মুলাটা ছিল দেখো সাইন টোয়াইস এ, মনে করো। তাহলে আমরা কি করতাম, 2টাকে আগে দিতাম, আর এখানে একটা এ দিতাম, এখানে একটা কস বি দিতাম। সো এখানে ছিল আগে 2টা, এখন হয়ে গেছে কয়টা? 1টা, অর্ধেক হয়েছে না? তাহলে যদি অর্ধেক এখানে হয়, তাহলে আমি যদি এখানে শুধু সাইন এর কথা চিন্তা করি, শুধু সাইনের কথা চিন্তা করি, তাহলে এখন সূত্রের জন্য এখানে একটা 2 হবে। তাহলে আমার মেইন থিম হচ্ছে এখানে কোনটা অর্ধেক হবে, যে কোনটা এখানে থাকবে। তাহলে এখানে সাইন হবে এই এটা, এই যে অর্ধেক করলাম, তারপর আবার কস হবে এই এটা, এই যে অর্ধেক করলাম। সেখানে এই কাজটাও করা হয়েছে, যে এখানে সূত্রের জন্য আমি একটা 2 নিছি, সাইন লিখছি, এই বিটাকে অর্ধেক করছি, আবার বিটাকে অর্ধেক করছি কসের ক্ষেত্রে। এটাকেই বলা হয় কিসের সূত্র? রাজার সূত্র আর কি। তো এটা মনে রাখবা এভাবে, যে আমাদের এইটা এদিকে গিয়ে কি হচ্ছে? অর্ধেক হচ্ছে আর কি। তো এখন আমরা যদি এই সাইডে আসি, এ প্লাস সি ডিভাইডেড বাই 2, আমরা কিন্তু এগুলো অবশ্যই একটা মান বের করতে পারবো। তো আমি একটা কাজ করি, এখানে আরেকটা জিনিস নোট করে দিচ্ছি, এটা অবশ্য লাগবে পরীক্ষায়, এটা লিখতে হবে, হ্যাঁ, এই জিনিসটা লিখতে হবে। তো এখানে আমরা জানি যে 3 কোণের সমষ্টি, 3 কোণের সমষ্টি কত? পাই। তো 3 কোণের সমষ্টি যদি পাই হয়, অল সাবজেক্ট ভাই, ম্যাথ কেন শুধু 1299 টাকা হবে? অল সাবজেক্ট, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখান থেকে আমরা যেটা করব সেটা হলো যে এখানে এ প্লাস কি আছে? সি আছে না? তো এ প্লাস সি এর মানটা আমরা বের করার চেষ্টা করবো আর কি। তো এ প্লাস সি এর মানটা যদি আমি এখান থেকে বের করি, দেখো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত? পাই মাইনাস বি। পাই মাইনাস বি লিখতে পারি না? তাহলে বিটা ওইদিকে গেল মাইনাস, তাহলে যেহেতু এখানে 2 দ্বারা ভাগ আছে, তাহলে আমি এখানেও 2 দ্বারা সবাইকে ভাগ করে দিলাম। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে কস এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল পাই মাইনাস কত? বি। তো ওইটাকে আবার 2টাকে কিন্তু সবার নিচে এভাবে ভাগ করে দিতেই পারি আমরা। দেখো এই 2টা আমি চাইলে পাই এর নিচেও করতে পারি, আবার বি এর নিচেও দিতেই পারি। সেজন্য আমি একেবারে কি করলাম, 2 এর নিচে পাই দিলাম, সরি পাই এর নিচে 2 দিলাম, আর বি এর নিচে 2 দিলাম। আচ্ছা, ইনটু এখানে এইটা যা আছে তাই থাকবে। এখন দেখো এখানকার 2 আর এখানকার 2 অবশ্য কাটাকাটি করা যাইতো, তো আমি কাটাকাটি করেই দিই। এখানে এইটা 2 আর এইটা 2 কাটা, আর এখানে এইটা আছে যা আছে তাই থাকবে, এখানে যা আছে তাই থাকবে। এখন এখানে আমরা যেটা করব, এখানে কিছু করার দরকার নেই আপাতত, এখানে যা আছে তাই থাক, যা আছে তাই থাক। তবে একটা কাজ করলে মনে হয় ভালো হইতো। আচ্ছা আপাতত যা আছে তাই থাক, আপাতত কিছু করার দরকার নেই। দেখো এবার আসো এখানে, এই যে কস, এখানে কি আছে বলো দেখি? 90 ডিগ্রি না? এখন একটু আগে তোমাদেরকে একটা জিনিস শিখেছি আমি, যে মনে করো সাপোজ 90 ডিগ্রির সাথে একটা 1 গুণ আছে, এখানে প্লাস মাইনাস থিটা আছে। এখানে দেখো এইটা 1টা জোড় না বিজোড়? হ্যাঁ বিজোড়। বিজোড়ের কারণে এই কসটা কি হয়? পরিবর্তন হয়ে সাইন হবে না? তাহলে এখানেও কি আছে? 90, পাই ভাগ 2 মানে কত? 90। 90 এর সাথে এখানে মনে মনে একটা 1 গুণ আছে, আর এই যে বি ভাগ 2 দেখতেছো, এটা হচ্ছে একটা থিটা। তাহলে এই 1 এর কারণে এই কসটা হয়ে যাবে এখন কি? সাইন। তাহলে এখানে বি ভাগ কত আসবে? 2 আসবে, আসবে না? আসবে। তাহলে এখন এখানে আমাকে দেখতে হবে যে এই কোণটা আসলে কোন চতুর্ভাগে আছে। তো আমি যদি লক্ষ্য করি, তাহলে এখানে কত আছে? 90 ডিগ্রি, আর মাইনাস কত? থিটা। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে যদি আমি চিন্তা করি এখানে কোনটা আছে, আবার মাইনাস যদি করি, কাম ব্যাক করি, তাহলে আবার কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। আর প্রথম চতুর্ভাগে কি সবাই পজিটিভ, তাহলে এখানে চিহ্ন নিয়ে আমার কোনো ঝামেলা নেই। তাহলে এখানে যা আছে এই যে তাই লিখলাম। এখন বলবো যে ভাই এটা বুঝি নেই।
দেখ একটু আগে সপ্তম অধ্যায়ে এই সবগুলো বিষয়ে নিয়ে হাবিজাবি কথা বলা শেষ। এখানে 90 গুণ থাকলে তার সাথে 1 থাকলে এই কসটা কী হবে, সাইন হবে, আর এই যে থিটাটা এখানে বসবে কিংবা চিহ্নের বিষয়টা এটা একটু আগে বোঝানো শেষ। ঠিক আছে, সো ওই বিষয় নিয়ে আমাকে আর ফোর্স করিও না যে ভাইয়া বুঝি নেই। ঠিক আছে, সো এই যে তোমার b/2 আর এই যে কস, এই যে b/2, তাহলে এখন দেখো তো এই যে b/2 আর এই যে b/2 কাটা যাবে না? কাটা যাবে। আবার মজার ব্যাপার হচ্ছে এই যে কস এরাও কিন্তু কাটা যাবে। তো আমরা একটু পরে এটা করব। সো আমরা এখন উপরের লাইনগুলো একটু মিশাই দেবো। তোমরা এটা পরবর্তীতে অঙ্ক দেখে নোটটা তুলে নিও। হ্যাঁ, আমি এখন উপরের লাইনটা একটু মিশাই দিয়ে একটু কাটাকাটি করি। তাহলে আমি যদি এখানে কস কি লিখব, a - c / 2 আর এখানে কি কস b/2, তাহলে এই কস কাটাকাটি করলে এখানে আর 2 যদি কাটাকাটি করি, আচ্ছা একটু বড় করি, হ্যাঁ একটু বড় করে দিচ্ছি, b/2। তাহলে আরও নিচে যদি যাই, মিশাই দিলাম, 2 কাটাকাটি করলে এখানে কি থাকবে, a - c, এখানে থাকবে b। তাহলে এখন দেখো তো কি লেখা যায়, দেখো তাহলে এখন আমরা যদি এই a = লিখি কি b + c, তাহলে তো কারো আপত্তি নাই, কারণ এটা মাইনাস, এটা এইদিকে গেলে কত হবে, প্লাস হবে। তাহলে এখানে আমরা আরেকটা সাইড নোট দেখাই দেবো। কি সাইড নোট ভাইয়া? নোটটা তোমাদের পরীক্ষাতে দেখাই দিতে হবে। এখানে 3 কোণের সমষ্টি কত ডিগ্রি বলো দেখি? এই ABC যেটা দেখতো সেগুলো হচ্ছে কোণ। 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, বা তুমি এটাকে চাইলে পাই লিখতে পারো, তুমি এটাকে শুধু চাইলে পাই লিখতে পারো। তাহলে এখানে আছে b + c, তাহলে এখানে আমরা b + c = কত লিখতে পারি? পাই - a লিখতে পারি না, কারণ আমাদের b + c এর মানটা দরকার। তাহলে আমরা এখানে a = লিখতে পারি b + c এর মানটা হচ্ছে পাই - a। তাহলে আমরা এই এটাকে যদি এই সাইডে নিয়ে আসি, তাহলে কত হবে, a আর a যোগ করলে টুয়াইস, এই এটা মাইনাস আছে, হ্যাঁ এই মাইনাসটাকে এই সাইডে আনলে কত হবে, a আর a যোগ করলে 2 হবে না, সেই 2টা এখানে লিখছি। তাহলে এখানে যদি এখন আমি একটু ভাগ করে দেই, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো π/2 মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা এ কোণের মান কত ডিগ্রি পাইছি, 90 ডিগ্রি। আমি কিন্তু বলে দিয়েছিলাম যে আমরা যদি কোনো একটা ত্রিভুজের কথা চিন্তা করি, সেই ত্রিভুজের মনে করো এখানে দেওয়া আছে হলো ABC, তো যে কোনো একটা কোণের মান যদি আমি 90 ডিগ্রি প্রুভ করতে পারি, তাহলে সেইটাই হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা জাস্ট নিচে লিখে দেবো অতএব ত্রিভুজটি সমকোণী, কারণ একটা কোণের মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো সবাই বুঝছো কিনা একটু বলো। শোন, এখানে গাছের পাতা আসলে সবুজ না, তো অঙ্ক যখন করতেছি আমরা তখন এখানে গাছের পাতা সবুজ ওইসব পড়লে হবে না। এখানে তোমাকে কি পড়তে হবে জানো, তোমাকে পড়তে হবে 1 + 1 = 11, 2 + 2 = 22, এভাবে পড়তে হবে। গাছের পাতা সবুজ, ওটা তো বাংলার পড়াশোনা, তাই না? এখানে তো বাংলা পড়তেছো না, এখানে ম্যাথ পড়তেছো। 1 + 1 11, 2 + 2 22, তাহলে একটু বেশি হচ্ছে। দেখো এখানে কেন বললাম, কারণ হচ্ছে কি, দেখো তুমি যদি 1 + 1 করো তাহলে কত হবে, 2 অরিজিনালি, কিন্তু ভাই 2 পড়লে তো হবে না, এখন তোমাকে একটু বেশি পড়তে হবে। সেজন্য তুমি কি করবে, 1 + 1 এখন 11 বলবা, 2 এর চেয়ে 11টা অনেক বেশি বড়। তাহলে ইম্পর্টেন্ট কোনটা, ইম্পর্টেন্ট 11, তো আমরা 11 পড়বো, 1 + 1 11। ঠিক আছে, সবাই বুঝছো কিনা এটা বলো আগে। বুঝছেন? বলেন সবাই এটা বুঝছেন? এটা কিন্তু পরীক্ষায় আসবে, বুঝিয়েন। ঠিক আছে, ম্যাথে রেফার খাইছির জন্য জিএফ চলে গেছে, চলে তো যাবেই, স্বাভাবিক একটা বিষয়। তুই রেফার খাবি তো জিএফ থাকবে, এটা তো একটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিকের এখানে কিচ্ছু নাই। লাইফটা অনেক সময় তো লাগবে, স্বাভাবিক একটা বিষয়, এটা স্বাভাবিক বিষয়। একদিনে যদি বই শেষ করতে চান, তাইলে আমার লাইফটা কতক্ষণ থাকবে জানো? আজকে যদি সকাল পর্যন্ত আমি লাইফ নেই, তাও শেষ হবে না বই, বুঝছো? আচ্ছা, বুঝলে খুব ভালো। আচ্ছা দেখেন, এখন আসেন যে আমি আপনাদের এখন শোনেন, আপনাদের এখন আমি 10টা বেজে গেছে, আমার খিদে লাগছে, এখন আপনাদেরও অনেকের খিদে লাগছে। তো আমি আবারও বলি ভাই, দেখেন আপনাদের এখানে যারা রেফার কোর্সে আমার ভর্তি হয়েছেন, আপনাদের কিন্তু আমি পুরো ক্লাস দিয়ে ফেলছি, মানে পুরো রেকর্ড ক্লাস যা দেওয়ার আমি দিয়ে দিছি, এবং আমি সেই দিন কিন্তু সাজেশনও দিয়ে দিলাম। সেদিন কি দিছি, আমি সাজেশনও দিয়ে দিছি। আপনারা যদি এইটা এখন না দেখে বলেন যে ভাই ক্লাস নেন, মেগা ক্লাস নেন, এই মেগা ক্লাস করে আসলে
তুমি কিন্তু সঠিকভাবে বুঝবা না। দেখো ভাই, এই যে আজকে ক্লাসটা নিলাম, আমি জানি না কতটুকু তোমরা ভালোভাবে, মানে একটা ফিল করার বিষয় আছে না, ওই ফিল করতে পারছো কিনা। এই ফিল করতে গেলে তোমাকে কিন্তু একটা টাইম দিতে হবে সেই সাবজেক্টের উপর। তুমি যদি টাইম না দাও তাহলে তোমাকে আমি বুঝাবো কীভাবে বলো? আমি তো কোনোভাবেই বুঝাতে পারবো না তোমাকে। তাও আমি আজকে যতটুকু সম্ভব প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা বেসিক ধারণার উপর অতি সংক্ষিপ্তগুলো কিন্তু করাইছি। আমি যতটুকু আর কি বোঝানো যায় ততটুকু বুঝাইছি। এখন আপনাদের যদি সময় দেওয়ার সময় না থাকে আমাকে, তাহলে আমি আপনাদের কিভাবে হেল্প করতে পারি বলেন? কোনোভাবেই আমি আসলে হেল্প করতে পারি না। যদি আপনারা রেকর্ড করতে পছন্দ বোধ করেন, আমি রেকর্ড দিয়েছি আপনাদেরকে, এখন আমি আপনাদেরকে কিছু সাজেশন দেব। ওই সাজেশন দেখে আপনারা যে রেকর্ড ক্লাস দিচ্ছে ওই রেকর্ড ক্লাসগুলো করবেন। এত অধ্যায়ের কোশ্চেন এটা, এত অধ্যায় থেকে খুঁজে খুঁজে বের করে আপনারা এটা সলভ করবেন। কিংবা যদি সেটাও না পারেন, বইয়ের যে উত্তরপত্র আছে সেই উত্তরপত্র থেকে অঙ্কটা মুখস্থ করে যাবেন। ক্লিয়ার? অঙ্কটা কি করে যাবেন? মুখস্থ করে যাবেন। আচ্ছা, সো আমি হচ্ছে আপনাদের কিছু অঙ্ক দিচ্ছি। হ্যাঁ দেখেন, আমি চাইলে আরও করাতে পারি কিন্তু বাট অনেক সময় যাচ্ছে, প্লাস হচ্ছে আমার কিন্তু একটু কষ্ট হচ্ছে, যার কারণে আমি আর বেশি কন্টিনিউ করতে পারতেছি না। বাট আপনাদের আমি সাজেশন দিয়ে দিচ্ছি। রেফার পরীক্ষা কিন্তু আমি আবারও বলি কঠিন হবে। যতটা সহজ ভাবতেছি অতটা সহজ হবে না, হলে ভালো, কিন্তু কঠিন হলে তো গেল। সেজন্য আমি কঠিনটাই বলতেছি, কঠিন হবে। কিন্তু আমার কাছে যে রেফার কোশ্চিনটা আছে, আমি এখন হাতে দেখতেছি, ওই কোশ্চিনটা দেখতেছি যে আমি যেগুলো করে ওগুলো আসেই নাই, সব কঠিন কঠিন কোশ্চিন দিয়ে ভর্তি। তাহলে আবার যদি এই কোশ্চিন দিয়ে আবার তো তুমি রেফার খাবা, মানে এমন এমন কোশ্চিন দিয়েছে। যেমন মনে করো, অবশ্যই এই কোশ্চিনটা সহজ খুব, এই কোশ্চিনটা একটু করাই দিই। দেখো, এটা সংক্ষিপ্তে দিছে, এত এর পরম মান কত? পরম মান কত? এখন তুমি তো আকাশ থেকে পড়বা, তাই না? এই প্রশ্নটা দেখার পর তোমার আকাশ মাথায় ভাঙি পড়বে। কিন্তু আল্লাহর ওয়াস্তে এই কোশ্চিনটা এত সহজ কোশ্চিন, সেটা তো তুমি জানো না বা বোঝো না। দেখেন, যখন পরম মানের কথা বলবে এরকম কোশ্চিন দিয়ে, তখন কি করবেন জানেন? তখন সুন্দর করে লিখবেন যে পরম মান, জাস্ট একটা রুট দিবেন প্রথমত, তারপর এই যে সংখ্যাটা আছে না, এই সংখ্যাটার উপর একটা স্কোয়ার দিবেন, দিলাম। তারপরে এখানে একটা মাঝে প্লাস দিবেন, দিলাম। তারপর আবার একটা সংখ্যা আছে না, সেটা হবে কি চিহ্ন সহ নিতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে কি আছে? চিহ্ন, মাইনাস আছে, স্কোয়ার দিলাম। যা পাবেন সেটাই অ্যান্সার। এর চেয়ে সহজ কোনো উপায় নাই। একটা রুট দিবেন, যে সংখ্যা দুইটা আছে সেই সংখ্যা দুইটার উপর একটা প্লাস দিবেন। তাহলে 3 3 9, 4 4 16। তাহলে 9 আর 16 কত হয়? 25। 25-এর উপর রুট করলে কত হয়? 5। এটাই অ্যান্সার। এটাই হচ্ছে পরম মান। যদি বলতো যে এইটা কোন চতুর্ভাগে অবস্থান করে, কোন চতুর্ভাগ, তখন দেখলেও আবার মাথা ভাঙে পড়বে আকাশ, নাকি? আকাশ মাথা ভাঙে পড়বে। চতুর্ভাগ কত? কারণ ভাইয়া তো এটা হয় নাই চতুর্ভাগ। দেখ, এইটার যদি আমি চিহ্ন দেখি, দেখো 3-র চিহ্ন হচ্ছে প্লাস, আর এই সংখ্যাটার চিহ্ন হচ্ছে কি? মাইনাস। আমরা কিন্তু 4টা চতুর্ভাগে জানি যে প্রথম চতুর্ভাগ প্লাস প্লাস, তারপরে হচ্ছে মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, এটা হচ্ছে কি প্লাস মাইনাস, তাই না? ঠিকঠাক তো আছে নাকি? মাইনাস প্লাস, ঠিক আছে। তো আমি এখানে যদি একটু লক্ষ্য করি, এখানে আমার প্রথম যে সংখ্যাটা সেটা কি পজিটিভ না নেগেটিভ? ভাই পজিটিভ। দ্বিতীয় সংখ্যাটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে এই যে প্রথম সংখ্যা পজিটিভ, দ্বিতীয় সংখ্যা নেগেটিভ, তাহলে এটা কয় নম্বর চতুর্ভাগে হিসাব অনুযায়ী হবে? 4 নম্বর চতুর্ভাগে। তাহলে এই অঙ্কটার পরম সংখ্যা কত? এই যে 5। আর যদি চতুর্ভাগের কথা বলে তাহলে চতুর্ভাগ হবে 4, যদি আসে কখনো। এই যে আসছে সেই জন্য দেখাই দিলাম। এটা কিন্তু আমি খুব একটা নর্মালি কোর্সের স্টুডেন্টদেরকে করাই না, কারণ এটা আসে না। বাট রেফার্ড পরীক্ষা এসব উল্টাপাল্টা কোশ্চিন দিয়ে দেয়। কোশ্চিনটা সহজ, কিন্তু অনেকে এটা সমাধান করতে পারে না। তো আবার দেখো, আমি যদি আরেকটা দেখাই দিই, ক্লিয়ার দেখো, বিষয়টা ক্লিয়ার করে দিই। মনে করো সাপোজ -3 আছে, মাইনাস মনে করো এখানে 4 আছে, এইটাই আছে মনে করো। তাহলে এটা করার জন্য কি করবো? আবার রুট, এই যে -3-এর উপর স্কোয়ার প্লাস এই যে -4-এর উপর স্কোয়ার। যদি চিহ্ন এখানে থাকে তাহলে চিহ্ন সহ স্কোয়ার করতে হবে। হ্যাঁ, তাহলে আবার ওইভাবে ক্যালকুলেশন করলে পেয়ে যাবো। তাহলে 3 3 9, 4 4 16 ক্যালকুলেশন করবা। তাহলে এখানে চিহ্ন কি? 3-এর চিহ্ন মাইনাস, 4-এর চিহ্ন কি মাইনাস, দুটাই মাইনাস না? তাহলে দুটা মাইনাস কোনখানে থাকে? 3 নম্বর চতুর্ভাগে। তাহলে এটার অ্যান্সার চতুর্ভাগ কি হবে? 3 নম্বর। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা অবশ্য সহজ কোশ্চেন দিছে এখানে, যে নিশ্চয়ক নির্ণয় করো। কি কোশ্চেন দিছে? নিশ্চয়ক। এই নিশ্চয়কটা অনেকে আবার দেখে আকাশ মনে করো মাথায় ভাঙি পড়ছে, আরে হারামজাদা, নিশ্চয়ক এত সহজ কোশ্চেন,
তোর মাথায় ভাঙি পড়বে কেন? হ্যাঁ, নিশ্চয়কের মতো সহজ কোশ্চেন নাই দুনিয়ার। নিশ্চয় কি দিচ্ছে ভাইয়া? এই যে দেখো 4x² প্লাস হচ্ছে 2x মাইনাস হচ্ছে 1 = 0। এইটা একটা কি সমীকরণ। এখন এই সমীকরণে বলছে কি যে নিশ্চয়ক কত। এই সমীকরণটাতে কি বলছে? নিশ্চয়ক কত। bs মনে রাখবা, নিশ্চয়ক হচ্ছে তোমার নিশ্চয়ক = হচ্ছে b² - 4ac। তাহলে এখানে ভাই b কোনটা, a কোনটা, c কোনটা? এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমটা a, দ্বিতীয়টা b, তৃতীয়টা c। তাহলে প্রথমটা কে 4, দ্বিতীয়টা কে 2, 2 এর উপর স্কোয়ার মাইনাস এই যে 4 যা আছে না তাই দিলাম। a কত ভাইয়া 4, c কত ভাইয়া -1। এই যে মনে রাখবা, যদি এখানে চিহ্ন যদি মাইনাস থাকে সেই মাইনাস সহ নিতে হবে। মনে করো সাপোজ এখানে -4 আছে, মনে করো এখানে কি আছে -4 আছে, কার মান? এর মান। তাহলে এই এখানেও কিন্তু আমাকে লিখতে হইতো -4। এই জিনিসটা লক্ষ্য রাখবা, ঠিক আছে? শুধু এতটুকু মনে রাখবা। তাহলে এখানে শুধু +4 আছে আর এখানে কি হবে? -1 হবে। তাহলে a b c এর মান বসানো শেষ। তাহলে মনে রাখবা কিন্তু নিশ্চয়ক, যদি কখনো নিশ্চয়ক চাই যে নিশ্চয়ক কত কোনো একটা সমীকরণের, দেখা যায় যে এই সমীকরণটা না দিয়ে নর্মাল একটা সমীকরণ এই যেভাবে দিতে পারে। এইটা হচ্ছে একটা আদর্শ সমীকরণ, মানে তুমি এখানে যে কোনো কিছু বসাবা। বোঝো নাই না? দেখ, তোরা তো আসলে বাংলা কথা বুঝতে চাস না, তোরা হচ্ছে আরবি কথা হিন্দি কথা বললে মানে বুঝতে চাস। দেখেন, মনে করো এটা একটা ফলের জুস, এটা একটা কি ফলের জুস। এই ফলের জুসে যদি আম দেই আমের জুস হবে, কাঁঠাল দেই কাঁঠালের জুস হবে, ডালিম দেই ডালিমের জুস হবে, ডাব দেই তাহলে ডাবের জুস হবে নাকি? তাই না? ডাব দিলে তো ডাবের জুস হবে। তো এখন মনে করো সাপোজ যে এইটা হচ্ছে সেই একটা যন্ত্র। এই যন্ত্রে আমি যেমন জিনিস দেবো, অর্থাৎ এর মান যেমন দেবো তেমন হবে, বি এর মান যেমন দেবো তেমন হবে। তো যেমন জিনিস দেয় তেমন এরকম সমীকরণ গঠন হবে, অর্থাৎ সমীকরণ গঠন করার জন্য এই জিনিসটা দেওয়া হয়েছে। তাহলে যদি বলে যে এত এর নিশ্চয়ক কত, তাহলে এইটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সারটা না হয় এভাবে বের করবো আমরা, এইভাবে ক্যালকুলেশন করে, এখন ক্যালকুলেশন করে যা হবে সেটাই অ্যান্সার। ক্যালকুলেটার চাপ দাও, যা হবে সেটাই অ্যান্সার। কিন্তু এইটার অ্যান্সার কি হবে? x² প্লাস হচ্ছে bx প্লাস c = 0। এইটা যদি নিশ্চয়ক চাই এটার অ্যান্সার হবে এইটাই, এইটাই হবে এটার অঙ্কের অ্যান্সার। যদি বলে যে এত এর নিশ্চয়ক কত, তাহলে এত অ্যান্সার। তাহলে এই বিষয়গুলো যেন পরীক্ষার হলে মনে থাকে। আচ্ছা, এরপর আর দেখি কি উল্টাপাল্টা কোশ্চেন করছে, একটু দেখি। বাহ, মানে এটা কি আসলেই যদি এরকমটা আসে তাহলে তো কপাল। নির্ণায়কের মান নির্ণয় দিতে হতো সংক্ষিপ্তে। আচ্ছা, বাহ বাহ বাহ, অনেক ভালো ভালো কোশ্চেনে দিছে। যাক, জানি না তোমাদের বেলায় কি দিবে। তোমাদের বেলায় যদি এইসব কোশ্চেন দেয় তাহলে তো খুব ভালো, খুবই ভালো, এখানে খারাপের কিচ্ছু নেই। তো যাই হোক, এখন আসেন মেইন টপিকে। মেইন টপিকটা কি? মেইন টপিকটা হচ্ছে আমি আপনাদের কিছু জিনিস রচনামূলকের জন্য কয়েকটা লিখে দেবো আর কি, প্রশ্ন। ওই রচনামূলকগুলো আপনারা ভালো করে পড়বেন। যেমন মনে করেন যে 6 অধ্যায়ে একটা রচনামূলকের প্রমাণ আছে, কি সেটা? তোমার হচ্ছে NCR প্লাস হচ্ছে NCR-1 = হচ্ছে CR। খুবই একটা ইজি প্রমাণ, এটার মতো দুনিয়ার সহজ কিছু নাই, কিন্তু এইটা অনেকে কঠিন মনে করে। আমিও নিজে প্রথম সেমিস্টারে এটা মনে করো আমার স্যার করাইতো, আমি বুঝতামই না, বলতাম যে এটা আসলে দেবো না। এবং আল্লাহর কি কাম, পরীক্ষা আসছিল ওটা আমি দিই নেই, রচনামূলক আসছিল তো দিই নেই, কারণ 7টা লিখতে হবে, কয়টা? 5টা। বলো কি করব? আমি কি খাতায় লিখে দেবো আপনাদেরকে? বলো। বলেন তাড়াতাড়ি বলেন। খাতায় লিখে দেবো আমি। রাতের খাবারের টাকা দিবি? দে, সমস্যা নেই। তোর যদি টাকা পয়সা বেশি থাকে, বড়লোকের ছেলেপিলে এখানে অনেকে আসে অবশ্য, বড়লোকের ছেলেপিলে থাকলে দাও, 100-200 টাকা পাঠিয়ে দাও, সমস্যা নেই, কোনো সমস্যা নেই ভাই। আচ্ছা, খাতায় তাহলে লিখে দিচ্ছি আমি। হ্যাঁ,
হুম হুম আচ্ছা আচ্ছা দেখ, আমি কি কমু, এই যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে না আমাদের, সো আমি দেখতেছি যে ক্লাস নিচ্ছে, তা আমারে মেনশন করে বলতেছে কি ভাই ফিজিক্স ক্লাস নেন, ভাই কেমিস্ট্রি ক্লাস নেন। আরে বাবা, আমি এখন ক্লাস নেব তোদের নাকি এই মেনশনগুলো পড়বো আমি? ও হ্যাঁ, আরেকটা কথা বলে শেষ করি। হ্যাঁ, আচ্ছা তোমরা এখানে কে কোন পলিটেকনিক আছো সেটা আমাকে একটু জানাবা। এটা বলে শেষ করি, কে কোন পলিটেকনিক আছো একটু শুধু আমাকে এটা জানাও, যে কে কোন জায়গা থেকে দেখতেছো আজকে আমাকে বলো, কে কোন জায়গা থেকে দেখতেছো, কে কোন জায়গা থেকে দেখতেছো বলো। ও বাবা, আমার ফোনে চার্জ 1% রে। যাক, কে কোন জায়গা থেকে দেখতেছো বলো। ভোলা পলিটেকনিক, কুড়িগ্রাম পলিটেকনিক, শোনো যে যেখান থেকে দেখো, কেউ বাথরুম থেকে দেখতেছো না, অনেকেই আছে না সারা জীবন পড়ে নেই, মনে করো কালকে সকালে ঘুম ভাঙলে পরীক্ষা, ওই বাথরুমে বই নিয়ে রাখছে, লাগিয়ে রাখছে, কি পড়াশোনা চিন্তা করা যায়? হ্যাঁ আচ্ছা, আমাদের কিন্তু প্রত্যেকটা পলিটেকনিক থেকে কিন্তু কী নেওয়া হচ্ছে বলো দেখি, অ্যাম্বাসেডর। এই অ্যাম্বাসেডরগুলো কিন্তু প্রত্যেকটা পলিটেকনিকেই কিন্তু আমরা নিচ্ছি, যারা অ্যাম্বাসেডর হবে তাদের কিন্তু আমরা সব কিছু ফ্রি দেবো সব, তবে স্থায়ী অ্যাম্বাসেডর হতে হবে। অ্যাম্বাসেডর অনেকেই এখন পরীক্ষা দিচ্ছে সবাই, তো তোমরাও চাইলে অংশগ্রহণ নিতে পারো, তোমরাও এইটা করতে পারো, অ্যাম্বাসেডর হতে পারো। স্থায়ী অ্যাম্বাসেডর হওয়ার জন্য কয়েকটা নিয়ম আছে আর কি, যে তোমাকে রেগুলারলি তুমি আসলে অ্যাক্টিভ কিনা, আমাদের কাজ করতে আমাদের সাথে আগ্রহী কিনা, অ্যাক্টিভ হলেই আমরা সাধারণত ওটার স্থায়িত্ব একটা মেম্বার দেবো। এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়, তো সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তবে স্থায়িত্ব মেম্বার যদি হতে চাও, হওয়ার জন্য আমাদের এখানে আবেদন করতে পারো, ঠিক আছে, আমাদের পেজে যোগাযোগ করবো আর কি। ওকে, এটা তোমরা চাইলে স্থায়িত্ব মেম্বার হতে পারো আর কি, যে পলিটেকনিক থেকে আসো না কেন, আমরা যে কোনো পলিটেকনিক থেকেই নেব, ঠিক আছে, বেসরকারি সরকারি যে কোনো পলিটেকনিক থেকে। সো স্থায়িত্ব মেম্বারদের ওই যে বললাম সুবিধা হচ্ছে সব কিছু ফ্রি পাবে, প্লাস হচ্ছে ভবিষ্যতে তার চাকরি সাপোর্ট, ডুয়েট অ্যাডমিশন সাপোর্ট, জব সাপোর্ট সবগুলো আমরা ইনশাল্লাহ ফ্রিতেই দেবো। তবে মেইন কাজ যেটা করতে হবে সেটা হলো যে সে আমাদের অ্যাডভাইজার হিসেবে কাজ করবে এবং তার পলিটেকনিকে আমাদের সম্পর্কে, প্লাস হচ্ছে ডিপ্লোমার সম্পর্কে, এই ডিপ্লোমা সেক্টরের উন্নয়ন সম্পর্কে কথা বলতে হবে। তো যাই হোক, যারা কাজ করবো আমাদের সাথে যোগাযোগ করতে পারো পেজে। তো এটা বলে শেষ করলাম। হ্যাঁ, তো সবাই ভালো থাকো রে। ফিজিক্স 1 রেফার ক্লাস কবে নেবেন? যদি বাসি থাকি দেখা হবে, সমস্যা নেই। আমার পরীক্ষা আছে 18 তারিখ, 18 তারিখের পরে নেব, হয় 19 তারিখে নিতে পারি, বুঝছো? তো ভালো থাকো। হ্যাঁ।